সবাইকে স্বাগতম আমাদের উদ্ভাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামের কেমিস্ট্রির একেবারে ফার্স্ট লেকচার C1 লেকচার নিয়ে। আমি সুদীপ্ত আছি তোমাদের সাথে। আমাদের এই C1 লেকচারের সিলেবাস হলো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, যেটা ফার্স্ট পার্টের একেবারে ফার্স্ট চ্যাপ্টার, এবং এটার সাথে আছে একটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পরিমাণগত রসায়ন, যেটা হলো আসলে সেকেন্ড পার্টের থার্ড চ্যাপ্টার। তো আগে এই পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটার যে ম্যাথসগুলো আছে এটাকে লেকচার 2-তে দেখানো হতো, বাট এখন এটাকে 1-এ আনা হয়েছে। এটার পিছনে মূল কারণ হলো এর পরবর্তী যে কোনো লেকচার, সেটা দ্রাব্যতার গুণফল হোক, সেটা পিএইচ হোক, যে কোনো রিলেটেড ম্যাথ করার জন্য আমাদের এই কনসেপ্টগুলো খুব জরুরি। এছাড়া ভর্তি পরীক্ষার জন্য কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো এই চ্যাপ্টারটা। আমরা জানি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে আসলে তেমন কিছু পড়ার নাই, কিছু টুকটাক ম্যাথ আছে, আমি সে বিষয়ে পরবর্তীতে লেকচারের শেষে আলোচনা করব। কিন্তু মূলত আমাদের এই লেকচারটার ম্যাক্সিমাম অংশ জুড়ে থাকবে হলো গিয়ে পরিমাণগত রসায়নের ম্যাথমেটিক্সগুলা, এবং এই অঙ্কগুলো আমরা আগে যেভাবে করছি তার থেকে কিভাবে নতুনত্ব আনা যায়, কিভাবে অনেক অল্প সময়ে অল্প জায়গার ভিতরে অঙ্কগুলা করা যায়, আমরা মূলত এই লেকচারে সেগুলা দেখব। সো আমি প্রথমে এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অংশটুকু মুছে দিচ্ছি। আমাদের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি পরিমাণগত রসায়ন দিয়ে। তো আসো শুরু করা যাক। আমাদের টাইপ 1 হলো মোল। মোল অনেক বেশি ইম্পর্টেন্ট। যে কোনো কোয়ান্টিটিভ কোনো কিছু করার জন্য, পরিমাণগত যে কোনো রসায়নের জন্য মোলের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। তবে আমাদের এই মোল নিয়ে অনেকের একটু ভুল ধারণা আছে। আমরা আসো প্রথমে এই ধারণাটা ঠিক করে ফেলি। আমাদের অনেকের ধারণা মোলের এরকম একটা ডেফিনেশন যে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা পাওয়া যায় সেটাকে মোল বলে। ব্যাপারটা আসলে কিন্তু ঠিক সেরকম না। কারণ কেউ যদি তোমাকে বলে 1 মোল ইলেকট্রন, তাহলে এখন তুমি কি বলবা? ইলেকট্রনের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে ইলেকট্রনের কি আণবিক ভর হয় কখনো? আচ্ছা, আসলে তাহলে মোল জিনিসটা কি? মোল জিনিসটা কি এটা আমরা আসলে খুবই সহজেই বুঝতে পারি। কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে যে 1 জোড়া বলতে কি বোঝায়, আমরা অবশ্যই বলি 2। 1 জোড়া কলম মানে 2টা কলম। 1 হালি বলতে কি বোঝায়? 4। 1 হালি কলম হলে কয়টা কলম হবে? 4টা কলম। আর 1 ডজন বলতে বোঝায় 12। দেখো, এই জোড়া, হালি বা ডজন এই শব্দগুলা কিন্তু আসলে একটা সংখ্যার পরিচয় বহন করে, একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। জোড়া করে 2কে, হালি করে 4কে, ডজন করে 12কে। দেখো, মোলও কিন্তু ঠিক এদের মতোই একটা বড় ভাই। মোল আসলে যে সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করে সেটাকে আমরা বলি অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 × 10⁻23। সো এখন যদি তোমাকে কেউ বলে 1 মোল ইলেকট্রন বলতে কি বোঝায়, তুমি তার উত্তর দিবা 6.02 × 10⁻23টি ইলেকট্রনকে 1 মোল ইলেকট্রন বলে। সুতরাং আসলে এই অ্যাভোগাড্রোর সংখ্যাকেই আমরা আসলে বলি 1 মোল। বাট এই মোলকে অনেকভাবেই বের করা যায়। আমি আর সেই সূত্রগুলোর প্রমাণের দিকে যাচ্ছি না সময় স্বল্পতার জন্য, বাট আমি সবগুলোই সূত্রকেই লিখে দিয়েছি। এই সূত্রগুলো আমাদের এই লেকচারে খুব ইম্পর্টেন্ট। এই সূত্রগুলোর সাহায্যে আমরা মোটামুটি বাংলার মাটিতে যে কোনো অঙ্কে মোল বের করতে পারবো। তো আসলে দেখা যাক সূত্রটা কি। আমরা মোল বের করতে পারি একটা ভর দেওয়া থাকলে এই সূত্রের সাহায্যে, W/m। মনে রাখবা, এই সূত্রটা যখনই কোনো পদার্থের ভর দেওয়া থাকবে আমরা এই সূত্রে চলে যাব, ভরের সূত্র এটা। W কি? দেখো, W হলো প্রদত্ত বা নির্ণেয় ভর, যে ভরটা দেওয়া থাকবে সেটার ভর। এবং অবশ্যই মনে রাখবা W এর একক হতে হবে গ্রাম, মাস্ট, এটা মনে রাখবা। W এর মাথার উপর ছাপ্পা দিয়ে বসায় দাও, এটার একক গ্রাম হবে। আচ্ছা, ক্যাপিটাল M কি? তোমাদের অনেকে একটা ধারণা আছে ক্যাপিটাল M হলো আণবিক ভর। আচ্ছা ভাই, একটু লক্ষ্য করো, যদি ক্যাপিটাল M আণবিক ভর হইতো, আণবিক ভরের তো কোনো একক নাই, ওদিকে ভরের একক ধরো গ্রাম বা কিলোগ্রাম, তাহলে উপরে আছে গ্রাম, নিচে আমি কোনো একক না রাখলে উপরে তো গ্রামটাই থেকে যেত। কিন্তু আমরা জানি মোল সংখ্যার একক হলো মোল, তাহলে কি ম্যাচ করতেছে? করতেছে না। তাহলে অবশ্যই আমার গ্রামটাকে কাটতে হবে। এই কারণে মনে রাখবা ক্যাপিটাল M হলো ঠিক আণবিক ভর না, এটা হলো গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর। বুঝতে পারছি? আণবিক ভর বা পারমাণবিক ভর গ্রামে প্রকাশিত। আর একটু স্মার্টলি যদি আমরা বলি, এই গ্রাম আণবিক ভর বা পারমাণবিক ভরকে আমরা বলতে পারি মোলার ভর, 1 মোলের ভর। এটা আসলে কঠিন কিছু না। যেমন মনে করো কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে অক্সিজেনের আণবিক ভর কত, আমরা বলি 32, কোনো একক নেই। আর অক্সিজেনের মোলার ভর হবে 32 গ্রাম। এটা কয় মোল অক্সিজেনের ভর? 1 মোল অক্সিজেনের ভর। বুঝতে পারছি? তাহলে আণবিক ভর বা পারমাণবিক ভরের পাশে গ্রাম লাগালেই যেটা হয়ে যায় সেটা হলো মোলার ভর বা 1 মোলের ভর। তাহলে দেখো, এটার একক হলো গ্রাম
পার মোল। এবার যদি আমি নিচে গ্রাম পার মোল বসাই তাহলে গ্রাম গ্রাম কাটাকাটি যায় আর মোল ইনভার্স উপরে উঠে গেলে দুই পাশে মোল সমান হয়ে যায়। বুঝতে পারছি? আচ্ছা, ক্যাপিটাল এন হলো সংখ্যা। তাহলে কোনো সংখ্যা দেওয়া থাকলে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা, কলমের সংখ্যা, যে কোনো সংখ্যা দেওয়া থাকলে মোল বের করার উপায় হলো এন বাই এন এ। এন হলো সেই সংখ্যাটা আর এন এ হলো আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা। আমাদের পরবর্তী মোল নির্ণয়ের সূত্র হলো বিএস, আবার ব্র্যাকেটের নিচে একটু সাফিক্সে লেখা এল। দেখো এটার মানে কি, বিটা হলো দ্রবণের আয়তন। একটা সলিউশন থাকে না, 0.1 মোল অফ HCl সলিউশন বা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সলিউশন বা একটা দ্রবণ, সেই দ্রবণের আয়তন হলো বি। এবং এটার একক কি হবে? একক অবশ্যই লিটার হবে। দেখো আমাদের এই টোটাল লেকচারে এই দুইটা সূত্র W/M আর VLS মোটামুটি 1 কোটি বারের মতো কাজে লাগবে। এবং এখানে যেন কখনোই ভুল না যায়, কারণ আগে থেকে আমি তোমাদের মাথার ভিতরে একটা জিনিস গেঁথে দিতে চাই যে ডাব্লিউর একক সবসময় গ্রাম হবে আর ভি এর একক সবসময় কি হবে বলতো? লিটার। ইউজুয়ালি মিলিলিটার থাকে, আমরা কিন্তু 1000 দিয়ে ভাগ করে লিটারে কনভার্ট করে দেন এই সূত্র অ্যাপ্লাই করব। এই কারণে সবসময় মনে রাখবা এন সমান VLS। ভি হলো আয়তন, এল হলো লিটার এককে। কোন আয়তন বলতো? দ্রবণের আয়তন। এসটা কি? এসটা হলো ঘনমাত্রা, মোলারিটি এককে। তাহলে এককটা হবে মোল পার লিটার। এখন দেখো এটার একক লিটার, এটার একক মোল পার লিটার, তাহলে কাটাকাটি করলে কি থাকতেছে? মোল। সো বুঝতে পারছি আসলে সূত্রটা কোথা থেকে আসছে। আচ্ছা, পরবর্তী মোল সংখ্যা নির্ণয়ের আরেকটা সূত্র হলো BSTP/22.4। এই ভি আর এই ভির কিন্তু ডিফারেন্স আছে, দুইটাই আয়তন। এইটা হলো দ্রবণের আয়তন আর এই ভিটা হলো গ্যাসের আয়তন। এসটিপিতে গ্যাসের আয়তন। এই সূত্র শুধুমাত্র তখন অ্যাপ্লিকেবল যখন এসটিপি আছে আর গ্যাস আছে। তবে এখানেও কিন্তু আয়তনের একক হবে লিটার, কারণ এই 22.4 এর একক কি বলতো? লিটার। ওকে, সো VSTP/22.4, এসটিপিতে গ্যাসের আয়তনকে লিটারে প্রকাশ করে 22.4 দিয়ে ভাগ করলেও মোল সংখ্যা আমরা বের করতে পারি। মোল সংখ্যা নির্ণয়ের আরেকটা সূত্র আছে, এটাও আমাদের এই লেকচারে কাজে লাগবে, PV/RT। এটা আসলে ওই C6 লেকচারে যে তোমরা এটা নিয়ে ডিটেলস পড়বা, PV = 10RT, সেখান থেকে আসছে। আপাতত আমরা সূত্রটাই খালি লিখে রাখলাম যে n = PV/RT। সো প্রথমে এই সূত্রগুলো এবং সূত্রের টার্মিনোলজিগুলো সম্পর্কে খুবই ক্লিয়ার আইডিয়া নিয়ে রাখো, কারণ থ্রু আউট দ্য লেকচার এই সূত্রগুলো কিন্তু আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। ওকে, লেটস মুভ টু আওয়ার ফার্স্ট এক্সাম্পল অফ টাইপ 1। প্রথম ম্যাথটায় বলা হয়েছে উদ্ভাস শব্দটি 300 বার লিখতে 30 মিলিগ্রাম কার্বন খরচ হয়, একবার লিখতে কতটি কার্বন পরমাণু খরচ হয়? সো একটু খেয়াল করো, ম্যাথগুলা দেখে আমাদের বুঝতে হবে যে এখানে ভর দেওয়া আছে আর অণুর সংখ্যা বের করতে হবে। বলতো কোন প্রতীকটা দেওয়া আছে? আমার ওই সূত্র অনুযায়ী ভর মানে হলো W দেওয়া আছে আর কতটি কার্বন পরমাণু সংখ্যা মানে n বের করতে হবে। এখন আমরা কি শিখছিলাম? n = W/M, আবার n = n/n। সবভাবে n বের করা যায়। দেখো এই সবগুলা যেহেতু মোল সংখ্যার সমান, তাহলে আমরা লিখতে পারি না যে W/M = n/n। এখন দেখো W হলো ভর, ভর কত দেওয়া আছে? 30। কিন্তু খেয়াল করো এই 30 মিলিগ্রাম হলো 300 বার লিখতে, বাট আমার কয়বারের জন্য দরকার? একবারের জন্য না। তাহলে 300 বার লিখতে যদি 30 মিলিগ্রাম খরচ হয়, একবার লিখতে কত খরচ হবে? 30 / 300। এই কারণে ভরকে আমরা 300 দিয়ে ভাগ করছি। বলতো 10⁻³ কেন? দেখো আমি একটা জিনিস বলছিলাম, ডাব্লিউর মাথায় ছাপ্পা দিয়ে একটা একক দিয়ে দাও, গ্রাম। বাট এখানে কোন একক আছে? মিলিগ্রাম। এই কারণে মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করার জন্য 1000 দিয়ে গুণ দিছি। সো ভর পেয়ে গেলাম। এম কি? অণুর ক্ষেত্রে আণবিক ভর, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, সাথে থাকবে একক গ্রাম। তো যেহেতু এখানে কার্বন পরমাণু, সো গ্রাম পারমাণবিক ভর, কার্বনের গ্রাম পারমাণবিক ভর হলো 12। একক কিন্তু গ্রাম পার মোল, আমি আর এককটা লিখি নাই। আর n আমাদের বের করতে হবে। Na হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে দেখো অ্যাভোগাড্রোর সংখ্যা বসাই দিলে খুব সহজে আমরা বের করতে পারি যে এখানে কয়টি পরমাণু আছে। পরমাণুর সংখ্যা হবে 5.02 × 10⁻24। ওকে, এবার দেখো আমাদের পরবর্তী এক্সাম্পল। এক্সাম্পল 2তে বলছে একজন ব্যক্তি প্রতি নিঃশ্বাসে এসটিপিতে 200 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করেন, তিনি প্রতি নিঃশ্বাসে কতটি কার্বন ডাইঅক্সাইড অণু ত্যাগ করেন? তাহলে বলতো এই 200 মিলিলিটার এটা আসলে কি দেওয়া আছে? আয়তন ভি। কোন ভি? VLS এর ভি নাকি PV = nRT এর ভি নাকি এসটিপি তে গ্যাসের আয়তন? এটা হলো আমার VSTP।
বুঝতে পারছি? তাহলে দেখো অবশ্যই এই সূত্রটা চলে আসবে যে VSTP বাই 22.4। আর কি বের করতে হবে, কতটি অণু, সংখ্যা আসলেই আমরা জানি ভাই কোন প্রতীক দ্বারা প্রকাশ করব, n। তাহলে n বের করতে হবে। তাহলে আবারও আগের অঙ্কের মতো লিখি, n ইজ ইকুয়াল টু VSTP বাই 22.4, আবার n ইজ ইকুয়াল টু n বাই na। তাহলে লেখা যায় না VSTP বাই 22.4 ইজ ইকুয়াল টু n বাই na। এখন দেখো VSTP এর মান কত, 200, কিন্তু এটার একক জানি সবসময় কি হবে, লিটার। তাহলে মিলিলিটারে দেওয়া আছে, এই কারণে 200 কে 1000 দিয়ে ভাগ করে আমরা লিটারে নিয়ে গেছি। ক্লিয়ার? আচ্ছা, নিচে তো 22.4, n এর মান বের করতে হবে, Na অ্যাভোগাড্রোর সংখ্যা বসাই দিলেই চলে আসবে অণুর সংখ্যা। সো আশা করা যায় খুব দ্রুতই তোমরা ক্যালকুলেটরের সাহায্যে অঙ্কগুলা করতে পারবে। তো এখন পর্যন্ত আমরা মূল সংখ্যা নির্ণয়ের দুইটা সূত্রের অ্যাপ্লিকেশন দেখলাম, W/m, n/na, ও আরো একটা দেখছি VSTP বাই 22.4। এবার দেখো আরেকটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সূত্রের অ্যাপ্লিকেশন একটু দেখি এক্সাম্পল 3-তে। এক্সাম্পল 3-তে বলছে 250 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি বের করো। দেখো 250 মিলিলিটার এখানে আয়তন আমরা বুঝতে পারছি, বাট কোন ভি? আবারও তোমার কাছে সেম প্রশ্ন, V ইজ ইকুয়াল টু nRT-র ভি, VSTP বাই 22.4 এর ভি? না, ওই দুইটা ভি কিন্তু গ্যাসের জন্য। এই ভিটা হলো দ্রবণের আয়তন, তার মানে এটা হলো ওই যে VLS এর ভি। বুঝতে পারছি? এই ভিটা হলো দ্রবণের আয়তন। আচ্ছা, আমাদের বের করতে বলছে কোনটা, মোলারিটি, তার মানে S বের করতে হবে। কি দেওয়া আছে, ভর, প্রদত্ত ভর কি জানি, W। তাহলে বলো তো কোন রেশিও দুটো ইউজ করব, এক্স্যাক্টলি W/m ইজ ইকুয়াল টু VLS। W প্রদত্ত ভর কত, 1, একক কোনটা হবে, গ্রাম, আমার একক কোনটা দেওয়া আছে, গ্রাম। ওকে ফাইন, তাহলে কোনো চেঞ্জ করা লাগবে না। m হলো গ্রাম আণবিক ভর, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, 40। এটার পাশে একটা গ্রাম আছে, এটার পাশেও গ্রাম আছে, গ্রাম গ্রাম কাটা যাবে। VL দ্রবণের আয়তন কত, 250। বাট খুব কেয়ারফুলি এই ভুল যেন কখনোই না হয়, এটার একক জানি কি হবে ভাইয়া, লিটার। মনে রাখবা এটার একক কখনোই লিটার দেওয়া থাকবে না, নেভার, অলওয়েজ এটা মিলিলিটারে দেওয়া থাকবে, কখনো লিটার দেওয়ার চান্স খুবই কম। সো অল দ্য টাইম আমাদের এটাকে কি দিয়ে ভাগ করতে হবে, যে দেখো আমি লাল কালি দিয়ে লিখে রাখছি, কখনো যেন ভুল না যায়, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে VL হবে 250 বাই 1000। আননোন থাকলো S, আমরা এখন S বের করে ফেলতে পারি। এই দ্রবণের S হবে 0.1 m, তার মানে ঘনমাত্রা 0.1 মোল পার লিটার। টাইপ 2 তে আমরা দেখতে যাচ্ছি সংযুক্তি। সংযুক্তি বিষয়ক গণনা অনেক সময় পরীক্ষায় আসে। সংযুক্তির উপর আমরা প্রথম যে ম্যাথটা দেখব, খুব মজার একটা ম্যাথ। ম্যাথটা হলো এরকম, সামুদ্রিক পানির আপেক্ষিক গুরুত্ব, অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব 1.03 এর 1 ডেসিমিটার কিউব পানি নিয়ে বাষ্পীভূত করে 36.4 গ্রাম শুষ্ক লবণ পাওয়া গেল। সামুদ্রিক পানিতে কঠিন বস্তুর শতকরা পরিমাণ নির্ণয় করো। তো দেখো একটা জিনিস আসলে এখানে ইনডেপথ আলোচনা আমরা হয়তো বা যেতে পারছি না, বাট একটু পর যদিও এই নিয়ে আলোচনা হবে যে এই শতকরা পরিমাণটা কিন্তু আসলে আমরা বের করতে বলা হয় W/W। এর অর্থ হলো 100 গ্রাম সমুদ্রের পানির ভিতর কত গ্রাম লবণ আছে, এটা আমাকে বের করতে বলা হয়েছে। এখন এখানে আয়তনটাকে কিন্তু আমার ভরে কনভার্ট করতে হবে। এখন আমরা জানি আয়তন থেকে ভরে কনভার্ট করতে গেলে ঘনত্বের প্রয়োজন হয়, বাট ঘনত্ব দেওয়া না থাকলেও এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। সো দেখো অঙ্কটা সমাধানের দিকে আমরা একটু যাই। তোমাদের অনেকের একটা সমস্যা হয় যে আপেক্ষিক গুরুত্ব থেকে ঘনত্ব আমরা কি করে বের করব বা কোন এককে কনভার্ট করব। তো আমি একটা সহজ একটা বুদ্ধি শিখাই দিই, একটা থামস রুল। সেটা হলো আপেক্ষিক গুরুত্ব যেটা, সেটাকেই তুমি ঘনত্ব ধরে নিতে পারো, তবে সেক্ষেত্রে তোমার ঘনত্বের একক ধরতে হবে গ্রাম পার মিলিলিটার। আই রিপিট, যেটা আপেক্ষিক গুরুত্ব সেটাই আমার ঘনত্ব, বাট ঘনত্বের একক তখন হবে কি, গ্রাম পার মিলিলিটার। ক্লিয়ার? ওকে, এখন দেখো আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন। আমার দ্রবণের ভর দরকার, যেটাকে আমরা m দ্বারা ডিনোট করছি। ঘনত্ব হলো 1.03, আয়তন কত, দেখো আয়তন বলা আছে কিন্তু 1 ডেসিমিটার কিউব, বাট যেহেতু আমি ঘনত্বের একক মিলিলিটারে রাখছি, সুতরাং আয়তনও মিলিলিটার এককে হবে। তো 1 ডেসিমিটার কিউব সমান কত মিলিলিটার বলো তো, 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার সমান 1000 মিলিলিটার। এই কারণে আমি দ্রবণের আয়তন বসাইছি 1000। তাহলে এখান থেকে ভর বের করে ফেলতে পারি, ঘনত্বের আয়তন গুণ করে ভরটা হবে 1030 গ্রাম। এখন দেখো 1 লিটার সমুদ্রের পানিতে 36.4 গ্রাম লবণ পাওয়া গেছে, which means 1 লিটার মানে হলো 1030 গ্রাম, তার মানে 1030 গ্রামে 36.4 গ্রাম
লবণ পাওয়া গেছে। তাহলে আমার 1030 গ্রামে 36.4 মাথা দুলাতে দুলাতে ঐকিক নিয়মে করে ফেলি, 100 গ্রামে কতটুকু পাওয়া যাবে? 3.53 গ্রাম। 100 গ্রামে যেহেতু পাওয়া গেছে, কারণ এটাকে আমি একবারে পার্সেন্টেজ দিয়ে লিখে ফেলছি, তাহলে শতকরা লবণের পরিমাণ হবে 3.53%। ওকে, তাহলে আসো এবার সংযুক্তির এক্সাম্পল 2 দেখে নিই। খুব ইউনিক একটা ম্যাথ। এখানে বলছে কিউ প্লাস অক্সাইড এবং কিউপ্রিক অক্সাইডের একটা মিশ্রণে 80% কপার আছে। এটার মানে কি আমি একটু পরে বলবো। মিশ্রণটির শতকরা সংযুক্তি কত হবে? তো দেখো, সংযুক্তি কিন্তু আমরা একটা যৌগের দেখি। যেমন আমরা যদি বলি যে 40% এই যৌগে কার্বন আছে, তার মানে মোট ভর 100 গ্রাম হলে কার্বন 40 গ্রাম আছে। বাট মিশ্রণের সংযুক্তি মানে কি? দেখো, এই টাইপের প্রশ্নের পরেও তুমি আবার ফেস করবা, সো এখন একটু বুঝাই নি। মিশ্রণের সংযুক্তি বলতে বোঝায় মিশ্রণের মোট ভর যদি 100 গ্রাম হয়, তার ভিতর এই মিশ্রণের যে ইনগ্রিডিয়েন্টস মানে উপাদানগুলো কতটুকু আছে। যেমন আমি যদি অ্যান্সার হয় এটার পরিমাণ 70%, তার মানে মোট 100 গ্রামের ভিতর কপার অক্সাইড আছে 70 গ্রাম। বুঝতে পারছি? সো মিশ্রণের সংযুক্তি বলতে বোঝায় মিশ্রণে ওই ইনগ্রিডিয়েন্ট শতকরা কতটুকু আছে। ওকে, সো আসো আমরা দেখো অঙ্কটা সলভ করি। আমরা ধরি আমাদের যেটা CuO, এটা হলো কিউপ্রিক অক্সাইড। কিউপ্রিক অক্সাইডের ভর হলো x গ্রাম। এখন মিশ্রণের মোট ভর আগে থেকে 100 ধরে নেওয়া ভালো। তাহলে এটা যদি x গ্রাম হয়, তাহলে এটা হবে 100 মাইনাস x গ্রাম। ক্লিয়ার? এখন দেখো, আমাদের CuO কিউপ্রিক অক্সাইডে এটার আণবিক ভর কত? তুমি যদি একটু হিসাব করো, তাহলে এটার আণবিক ভর হবে কপারের 63.5 আর অক্সিজেনের 16, তার মানে মোট হলো 79.5। তাহলে এই 79.5 এর ভিতর কপার কতটুকু আছে বলো তো? 63.5। তাহলে আমরা লিখতে পারি না যে 79.5 গ্রাম কিউপ্রিক অক্সাইডে কপার আছে হলো 63.5 গ্রাম। তাহলে আমি এটাকে কত ধরছিলাম? x গ্রাম। তাহলে 79.5 এ যদি 63.5 থাকে, তাহলে x গ্রামে কত থাকবে? 63.5 ইন্টু x ডিভাইডেড বাই 79.5। সিমিলার কথা আমরা কিউ প্লাস অক্সাইডের জন্য বের করি। কিউ প্লাস অক্সাইডের আণবিক ভর হলো, দুইটা কপার আছে, তাহলে 63.5 ইন্টু 2, আর কি আছে ভাইয়া? একটা অক্সিজেন প্লাস 16। তো এটার আণবিক ভরটা খুবই রোমান্টিক একটা সংখ্যা, 143। তো দেখো, তার মানে এই 143 গ্রাম কিউ প্লাস অক্সাইডের ভিতর বলতো কপার কতটুকু আছে? এতটুকু, যেটা 127। তাহলে 143 গ্রামে আছে 127 গ্রাম। এটার 100 মাইনাস x ধরছিলাম, তাহলে 100 মাইনাস x গ্রামে কতটুকু আছে আমরা বের করতে পারতেছি। সো দেখো, দুইটা বক্সের একটা বক্সে আছে হলো আমাদের কিউ প্লাস অক্সাইড থেকে কতটুকু কপার আসবে, আর একটা আছে কিউপ্রিক অক্সাইড থেকে কতটুকু কপার আসবে। এখন দেখো, এই দুইটা যোগ করলে কি হবে? অঙ্কটা দিয়ে একটু খেয়াল করো। অঙ্কে বলছিল মিশ্রণে 80% কপার আছে, মানে মিশ্রণটা যা ভর তার 80 ভাগই কে বলতো? কপার। এখন আমি ধরছি কি মিশ্রণের মোট ভর 100 গ্রাম না, তার মানে বলতো কপার আসলে কত গ্রাম হবে? 80 গ্রাম। বুঝতে পারছি? তাহলে দেখো, এখান থেকে যে কপার আসবে আর এখান থেকে যে কপার আসবে, দুটো যোগ করলে হবে 80। এবার তুমি ইজিলি ক্যালকুলেটর সলভ থেকে x বের করে নিয়ে আসতে পারো। x হলো 98.6। আমরা x কোনটাকে ধরছিলাম? কপার অক্সাইড, যেটা হলো আমাদের কিউপ্রিক অক্সাইড, তার মানে কিউপ্রিক অক্সাইড থাকবে হলো 98.6%, আর বাকি কিউ প্লাস অক্সাইড থাকবে হলো 1.4%। ক্লিয়ার? এটাই আমার অ্যান্সার। দেখো, তুমি যদি অনেক বড় একটা কোনো ক্রিকেট ম্যাচে যাও এবং সেই ম্যাচে তুমি যদি একটা সেঞ্চুরি হাঁকাতে চাও, তাহলে তোমাকে কিন্তু ছোট ছোট করে প্রত্যেকটা শট আগের থেকেই প্র্যাকটিস করে যেতে হবে। কখনো হুক বা পুল বা ড্রাইভ যেটাই হোক, প্র্যাকটিসটা আগে করতে হবে, পরে ম্যাচে আমরা ওগুলার বিভিন্ন বলে অ্যাপ্লিকেশন করব। আমাদের এই লেকচার C1 এর মেইন অঙ্কগুলো এখন আসেই নাই, বাট মেইন অঙ্কগুলো হলো ম্যাচের মতো, বাট ম্যাচে বিভিন্ন রকম বল আসবে। ফেস করার জন্য যে শর্টগুলো আমাদের শেখা লাগবে, আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 তে সেই শর্টগুলো শিখতেছি। টাইপ 3 হলো ঠিক সেরকম একটা টাইপ, এখানে আমরা খুব ডিটেলসে ঘনমাত্রা জিনিসটা বুঝবো। ইন্ডিভিজুয়ালি ঘনমাত্রা থেকে ম্যাথ তো আসতেই পারে, বাট এটা সবচেয়ে বেশি কাজে লাগবে কখন বলতো? ওই যে বড় ম্যাচ খেলার সময়, মানে বড় অঙ্কগুলা করার সময়। সো অনেক রকমের ঘনমাত্রা শিখবো। প্রথমে শিখতেছি সেটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মোলারিটি। আচ্ছা, এখন দেখো মোলারিটিটা কি, তো আমরা একটা আগে উদাহরণ দেখি। ধরো একটা দ্রবণ আছে 10 লিটার, দ্রবণের আয়তন হলো 10 লিটার। খুব সাবধান, দ্রবণ কিন্তু, দ্যাট মিনস এর ভিতর দ্রাবক এবং দ্রব দুইটাই আছে। তো এই 10 লিটার দ্রবণের ভিতর দ্রব আছে হলো 50 মোল।
দ্রব্য কতটুকু আছে 50 মোল। ব্র্যাকেট আবার আমি লিখে রাখছি দ্রবণে দ্রবীভূত। এই দ্রব্যটা কিন্তু উপরে ভাসতেছে না, এই দ্রব্যটা কোথায় আছে? এই দ্রবণের ভিতর দ্রবীভূত আছে। এখন তাহলে প্রশ্ন, মোলারিটি কি হবে? মোলারিটি হবে 10 লিটার দ্রবণে দ্রবীভূত আছে 50 মোল দ্রব্য, 1 লিটার দ্রবণে দ্রবীভূত আছে কত মোল দ্রব্য? তাহলে অবশ্যই সেটা হবে 5 মোল পার লিটার। এই মোল পার লিটারকে আমরা লিখি হলো ক্যাপিটাল এম দ্বারা সূচিত করি, যেটার মানে হলো আসলে মোলারিটি। তাহলে বলো তো আসলে মোলারিটিটা কি ভাইয়া? 1 লিটার দ্রবণে কত মোল দ্রব্য দ্রবীভূত আছে। ক্লিয়ার? একটা জিনিস খেয়াল রেখো, এটা কিন্তু দ্রবণ হবে, এটা হলো, আর উপরের মোল সংখ্যাটা কার? দ্রবীভূত দ্রব্যের। কেউ অদ্রবীভূত থাকলে সেটা আমরা কনসিডার করব না। আর অবশ্যই টেম্পারেচারটা হতে হবে ফিক্সড, এট এ ফিক্সড টেম্পারেচার, কারণ আমাদের যে মোলারিটি সাহেব আছেন ইনি কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? আচ্ছা, আসলে একটু জেনারেলাইজ ভাবে একটা ইকুয়েশন ডিরাইভ করে রেখে দিই। ধরো 20 লিটার দ্রবণ আছে, তার ভিতর, এটা অবশ্যই বুঝে যাচ্ছে এটা হলো দ্রবণ, তার ভিতর বলো তো এন মোলটা কি? দ্রবীভূত দ্রব্য। গুড, এটা হলো দ্রব্য। তাহলে 20 লিটার দ্রবণে এন মোল দ্রব্য আছে, 1 লিটার দ্রবণে তাহলে কয় মোল দ্রব্য আছে? এন বাই ভি। এটাই আমার মোলারিটি। আমরা সবসময় এটাকে এস দ্বারা ডিনোট করব। তাহলে এস ইজ ইকুয়াল টু এন বাই ভি। ব্র্যাকেটে লেখার কারণটা মনে হয় তুমি বুঝতেই পারছো, কারণ এটার আয়তন অবশ্যই লিটার হইতে হবে। দেখো, এটা হলো মোলারিটি নির্ণয়ের সূত্র। একটু আর গুণন করলে দাঁড়াচ্ছে এখান থেকে এন ইজ ইকুয়াল টু বিএলএস। একটু আগে কিন্তু আমি সূত্রটা লিখছিলাম, এখন আশা করি তোমরা বুঝতে পারছো যে সূত্রটা কোথা থেকে এসেছে। এবার আমরা আরেক ধরনের ঘনমাত্রা নিয়ে আলোচনা করব। মোলারিটি টার্মটার সাথে হয়তোবা তোমরা একটু হলেও পরিচিত ছিলে, বাট এই টার্মটা কিন্তু তোমাদের জন্য একটু বেশি আনকমন। এই টার্মটা হলো নরমালিটি। দেখো, নরমালিটিটা কি? নরমালিটি হলো, আগের বার মোলারিটি আমরা বের করছিলাম কি জানি? 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। আর নরমালিটি হলো 1 লিটার দ্রবণে দ্রবীভূত গ্রাম তুল্য ওজন সংখ্যা। হ্যাঁ, সম্পূর্ণ একটা নতুন টার্ম আসতেছে, গ্রাম তুল্য ওজন সংখ্যা। এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি, তার আগে দেখে নাও একটা উদাহরণ। ধরো বলা আছে 10 লিটার দ্রবণে 50 গ্রাম তুল্য ওজন সংখ্যা দ্রবীভূত আছে। তাহলে 10 লিটার দ্রবণে যদি 50 গ্রাম তুল্য ওজন থাকে, তাহলে 1 লিটার দ্রবণে কত হবে? 5 গ্রাম তুল্য ওজন। তাহলে 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্য ওজন সেটাই হবে আমাদের নরমালিটি। নরমালিটিকে ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করা হয়, তাই এখানে নরমালিটি হলো 5n। তাহলে দেখো, মোলারিটির সাথে বেসিক পার্থক্য হলো, ওটা হলো 1 লিটারে কত মোল, আর এটা হলো 1 লিটারে কত গ্রাম তুল্য ওজন। এখন নিশ্চয়ই তোমরা আর সহ্য করতে পারতেছো না এই প্রশ্নটা না করে যে ভাইয়া গ্রাম তুল্য ওজন জিনিসটা কি, মুখ নিশ্চয়ই এরকম হয়ে আছে। তাহলে আসো এবার আমরা আলোচনা করি যে গ্রাম তুল্য ওজন কি। তো আসো এবার আমরা আসলে আলোচনা করি যে আসলে গ্রাম তুল্য ওজন জিনিসটা কি। দেখো, আমি লিখে রেখেছি বক্সের ভিতর, গ্রাম তুল্য ওজন হলো আণবিক ভর অথবা পারমাণবিক ভর। এটা দ্বারা আমি আসলে অথবা বুঝাইছি, আণবিক ভর বা পারমাণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলে তার গ্রাম তুল্য ওজন। অবশ্যই আগে গ্রাম লেখার মানে হলো আণবিক ভর বা পারমাণবিক ভরটাও গ্রাম এককে প্রকাশিত হবে। তো দেখো, গ্রাম তুল্য ওজন যেহেতু গ্রামে প্রকাশিত আণবিক ভর বা পারমাণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভরটা পাওয়া যায়, তাহলে এখন তোমার জন্য বড় সমস্যা আসলে গ্রাম তুল্য ওজন না, এখন বড় সমস্যা হলো তুল্য সংখ্যা জিনিসটা কি। এটা খুবই মজার একটা জিনিস। আর মনে করতে পারো আমাদের আজকের লেকচারের সবচেয়ে ইউনিক জিনিস বা সব ম্যাথ আমরা যেটা সাহায্যে করব সেটা হলো এই তুল্য সংখ্যা। সো আসো আমরা খুব ক্লিয়ারলি বুঝি তুল্য সংখ্যা কি। দেখ, তুল্য সংখ্যার যদি কেউ আমাকে ডেফিনেশন জিজ্ঞেস করে, আমি বলি যে যা করতে পারে, যতটা করতে পারে তাই তার তুল্য সংখ্যা। হ্যাঁ, এটাই আমার কাছে সংজ্ঞা। আরেকবার বলি, যে যা করে যতটা করতে পারে তাই তার তুল্য সংখ্যা। কিরকম? মনে করো মেসি 3 গোল দিছে, তাহলে মেসির তুল্য সংখ্যা হবে 3। এখন চিন্তা করো, আমাদের তামিম কি গোল দেয়? না, তামিম কি করে? সেঞ্চুরি করে। ধরো তামিম সেঞ্চুরি করছে হলো 2টা, তাহলে তামিমের তুল্য সংখ্যা হবে 2। ধরো সাকিব 3টা উইকেট নিছে, তাহলে সাকিবের তুল্য সংখ্যা হবে 3। তার মানে যে যা করতে পারে তাই হলো তার তুল্য সংখ্যা। এখন আমাদের কেমিস্ট্রিতে না কেউ গোল দিবে না কেউ উইকেট নিবে, তাহলে আমরা কি করে তুল্য সংখ্যা বের করব? দেখো, আমি লিখে রাখছি। ধরো প্রথমে তুমি যখন অম্ল বা এসিডের তুল্য সংখ্যা বের করবা। এখন দেখো ভাইয়া, ক্রিকেটারের কাজ যেমন উইকেট নেওয়া বা সেঞ্চুরি করা, আর আমাদের অম্লর কিন্তু একটাই কাজ, কি জানি? H+
ত্যাগ করা। তাহলে দেখো এই অম্লের তুল্য সংখ্যা হবে প্রতিস্থাপনীয় H+ সংখ্যা, তার মানে একটা অম্ল যে কয়টা H+ ত্যাগ করবে তাই হবে তার তুল্য সংখ্যা। এখন দেখো তাহলে আমরা কয়েকটি উদাহরণ আলোচনা করি। ধরো HCl, বলতো HCl কয়টা হাইড্রোজেন ত্যাগ করে? একটা। তাহলে HCl এর তুল্য সংখ্যা কত হবে বলতো? ই হলো ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যার ইংলিশ, এখানে ই দ্বারা ডিনোট করতেছি। তাহলে HCl এর ই হবে 1, কারণ একটা হাইড্রোজেন ত্যাগ করে। বুঝতে পারছি? তাহলে বলতো H2SO4 এর তুল্য সংখ্যা কত হবে? H2SO4 জানি কয়টা হাইড্রোজেন ত্যাগ করে? 2টা। তাহলে এবার বলো তুল্য সংখ্যা কত হবে? 2। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো ক্ষারের জীবনে কি আছে? OH-। তাহলে ক্ষারের তুল্য সংখ্যা হবে যে কয়টা OH- ত্যাগ করে। বলেন তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত হবে? কয়টা OH আছে এখানে? 3টা, তার মানে তুল্য সংখ্যা হবে 3। ক্লিয়ার? সোডিয়াম হাইড্রোক্সাইড 1, একটা OH। আচ্ছা, এবার হলো ক্ষারীয় যৌগ। দেখো ক্ষারীয় যৌগ কেমন, যেমন আমি যদি তোমাকে বলি ক্যালসিয়াম কার্বনেট, এটাও কিন্তু একটা ক্ষার হিসেবে কাজ করে, বাট এখানে কিন্তু OH নাই। তাহলে এর তুল্য সংখ্যা কি করে বের করব? ক্ষারীয় যৌগের তুল্য সংখ্যা হলো ক্যাটায়নের মোট চার্জ। তাহলে এখানে ক্যাটায়ন আছে আমার ক্যালসিয়াম, ক্যালসিয়ামের চার্জ হলো +2, তাহলে তুল্য সংখ্যা হবে 2। বুঝতে পারছি? ক্ষারীয় যৌগের তুল্য সংখ্যা হলো ক্যাটায়নের মোট চার্জ। তাহলে বলো তো এইটা কত হবে? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের সোডিয়ামের চার্জ +1, বাট দেখো মোট চার্জ, তাহলে মোট কয়টা সোডিয়াম আছে? 2টা, তাহলে 2 × +1 তুল্য সংখ্যা হবে 2। দেখো তুল্য সংখ্যার কিন্তু কোনো প্লাস মাইনাস নাই, তুল্য সংখ্যা জাস্ট ভ্যালুটা। আচ্ছা, তো এখান থেকে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো তুল্য সংখ্যার সাহায্যে আরেকটা জিনিসও কিন্তু ইচ্ছা করলে বের করা যায়, সেটা হলো অম্লত্ব বা ক্ষারত্ব। একটা অ্যাসিডের তুল্য সংখ্যা কিন্তু তার অম্লত্ব প্রকাশ করে, আবার একটা ক্ষারের তুল্য সংখ্যা কিন্তু তার ক্ষারকত্ব প্রকাশ করে। আচ্ছা, এরপরে যে জিনিসটা তুল্য সংখ্যা আছে এটা হলো ধাতু। ধাতুর তুল্য সংখ্যা হলো তার যোজনী। তাহলে বলতো ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা কত হবে? ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। তাহলে ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা হবে 2। আচ্ছা, তাহলে বলতো অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত হবে? অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা হবে তার যোজনী 3। ক্লিয়ার? আচ্ছা, এখন লবণ। দেখো লবণ হিসাবে হয়তো আমাদের কোনো অঙ্কে কাজে লাগবে না, বাট তারপর আমরা একটু জেনে রাখি লবণের তুল্য সংখ্যাও ক্ষারীয় যৌগের মতো ক্যাটায়নের মোট চার্জ। যেমন ধরো ফেরিক সালফেট, Fe2SO4 এটা আমাদের লবণ। তাহলে এখানে ক্যাটায়ন হলো ফেরিক +3, মোট কয়টা ক্যাটায়ন আছে? 2টা, তাহলে ক্যাটায়নের মোট চার্জ কত? 6, তাহলে তুল্য সংখ্যা হবে 6। বুঝতে পারছি? তাহলে লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে যে ক্যাটায়নটা আছে তার মোট চার্জ। তাহলে সোডিয়াম ক্লোরাইডের কত হবে তুল্য সংখ্যা ভাইয়া? সোডিয়ামের চার্জ +1, তাহলে তুল্য সংখ্যা হবে 1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার লবণের পর আসে জারক। দেখো আমি এটা লাল বক্সের ভিতর রাখছি কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট। জারক কি করে? আমরা জানি জাগ্রত বিদ্বান, জারক ইলেকট্রন গ্রহণ করে, বিজারক ইলেকট্রন দান করে। তাহলে জারক যা করে, ইলেকট্রন গ্রহণ করে, যে কয়টা করে তাই তার তুল্য সংখ্যা। তার মানে জারকের তুল্য সংখ্যা হবে তার গৃহীত ইলেকট্রন সংখ্যা, বিজারকের তুল্য সংখ্যা হবে তার বর্জিত ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো জারক হিসেবে যদি আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কথা চিন্তা করি, আমরা জানি এটা 5টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটা তুল্য সংখ্যা কত হবে বলতো? 5। ধরো পটাশিয়াম ডাইক্রোমেট, এটার তুল্য সংখ্যা কত হবে? দেখো তোমাদের যাদের মনে আছে যে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান থাকে 6, বিক্রিয়ার পর ক্রোমিয়ামের জারণ মান হয়ে যায় 3, দ্যাট মিন্স ক্রোমিয়াম ইলেকট্রন গ্রহণ করছে 3টা। এখন প্রশ্ন হলো এটা জারণ সংখ্যা কত, তুল্য সংখ্যা কত হবে? আমি বলছি গৃহীত ইলেকট্রন সংখ্যা। এখন দেখো এখানে প্রতিটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করে, দলে ক্রোমিয়াম আছে 2টা, তাহলে মোট ইলেকট্রন কয়টা বলতো? 6টা না? একটা ক্রোমিয়াম 3টা গ্রহণ করছে আর একটা ক্রোমিয়াম 3টা গ্রহণ করছে, মোট গৃহীত ইলেকট্রন সংখ্যা হলো 6টা। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হবে কিন্তু 6। আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝতে তোমাদের সুবিধা হবে। ধরো একটা ম্যাচে মেসি 5 গোল দিছে, তাহলে মেসির তুল্য সংখ্যা কত? 5। ওই ম্যাচে ওই দলের আরেকজন প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনাল্ডো 5 গোল দিছে, তাহলে রোনাল্ডোর তুল্য সংখ্যা কত হবে? 5। বাট এবার বলো তো দলের তুল্য সংখ্যা কত হবে? ওই দলে মেসিও আছে, রোনাল্ডো আছে, দুইজনে 5 গোল করে দিছে, দলের তুল্য সংখ্যা হবে 10। এক্স্যাক্ট কাহিনী এখানে। দেখো
প্রতিটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করে। ক্রোমিয়ামের তুল্য সংখ্যা ই অফ ক্রোমিয়াম কিন্তু 3, বাট দলে 2টা ক্রোমিয়াম আছে, তাই তুমি যদি টোটাল দল হিসেবে পটাশিয়াম ডাইক্রোমেটকে চিন্তা করো, দলগতভাবে কিন্তু তারা 6টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তুল্য সংখ্যা হবে 6। বুঝতে পারছি? দেখো, অঙ্কগুলোর জন্য এই তুল্য সংখ্যার কনসেপ্ট অনেক বেশি কাজে লাগবে। সো তোমাদের আমি এখনই বলে রাখতেছি, বড় অঙ্ক করার আগে তুমি অবশ্যই যত কমন যৌগ যেগুলো সাধারণত জারক বিজারক হিসেবে আসে এদের তুল্য সংখ্যা কিন্তু দেখে নিবা। যেমন আমি আরেকটা কমন বিজারক বলি, ফেরাস সালফেট। ফেরাস কয়টা ইলেকট্রন ত্যাগ করে? একটা, ত্যাগ করে হয়ে যায় ফেরিক, ঠিক না? আজকের ফেরাস, আগামী দিনের ফেরিক। এখন তাহলে এটার তুল্য সংখ্যা কত হবে? একটা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে এটার তুল্য সংখ্যা ই অফ ফেরাস সালফেট হবে 1। বুঝতে পারছি? এখন দেখো, একটু আগেই কিন্তু আমি ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 2 লিখছি, বাট তখন আমি ফেরাস সালফেটকে ফেরিক দিয়ে বুঝাইছিলাম। ফেরিক সালফেটকে তখন আমি চিন্তা করছিলাম লবণ হিসেবে। দেখো কনফিউশনটা কোথায় হতে পারে তোমার। আমি যদি লবণ হিসেবে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা চিন্তা করি, তাহলে ক্যাটায়নের মোট চার্জ 2, তাহলে EFeSO4 এর মান কিন্তু হয় 2। এটা হলো লবণ হিসেবে চিন্তা করলে। আর আমি যদি বিজারক হিসেবে চিন্তা করি, তাহলে তুল্য সংখ্যা হবে তার বর্জিত ইলেকট্রন সংখ্যা 1। সো আসলে কোনটা হবে? দেখো, যখন যেটা দরকার আমি সেটা নিব। যখন সে লবণ তখন তার তুল্য সংখ্যা 2 নিব, যখন সে বিজারক তুল্য সংখ্যা 1 নিব। তবে অঙ্কের জন্য আমাদের সবসময় বিজারক হিসেবেই কাজে লাগবে। সো তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার তুল্য সংখ্যা 1 ধরে নিতে পারো। এছাড়া অন্যান্য যে জারক বিজারক আছে তাদের যখন অঙ্কে আসবে তার তুল্য সংখ্যাগুলো আমি বলে দিব। আমাদের কনসেপ্ট বুকেও তুল্য সংখ্যা লিস্ট করা আছে, আশা করা যায় তুমি সেখান থেকে সব কমন যৌগগুলার তুল্য সংখ্যা কিন্তু আসলে তোমাকে একটু মনে রাখতে হবে অঙ্কগুলা পারার জন্য। তাহলে দেখো, আমরা যেহেতু তুল্য সংখ্যা সম্পর্কে আইডিয়া পাইছি, সো এখন ইচ্ছা করলে আমরা গ্রাম তুল্য ওজন জিনিসটা বের করতে পারি। গ্রাম তুল্য ওজন জানি কি বলছিলাম? গ্রামে প্রকাশিত আণবিক ভর বা পারমাণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা আসে। দেখো, যদি প্রশ্ন হয় সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্য ওজন কত, তাহলে সালফিউরিক অ্যাসিডের গ্রামে প্রকাশিত আণবিক ভর হলো 98 গ্রাম। তুল্য সংখ্যা কত? যেহেতু সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, এটাকে আমরা সবসময় অ্যাসিড হিসাবেই কাজ করাই, তাহলে অ্যাসিড হিসেবে তুল্য সংখ্যা হলো তার প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা, which is 2। সো সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2। তাহলে বলো তার গ্রাম তুল্য ওজন কত হবে? 98 গ্রাম ডিভাইডেড বাই 2, which means 49 গ্রাম। বুঝতে পারছি? এখন দেখো, আমাদের দরকার কিন্তু কত গ্রাম তুল্য ওজন, মানে গ্রাম তুল্য ওজন সংখ্যাটা কত। এটা আসলে খুব সহজ একটা ব্যাপার। ওয়ান্স তুমি এটা বুঝে গেলে যে এটার গ্রাম তুল্য ওজন 49 গ্রাম, এটা একটু মাথায় রাখো। এখন দেখো, প্রশ্ন হলো 490 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কত গ্রাম তুল্য ওজন। তো আমরা তো জানি 49 গ্রামে কত সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্য ওজন হয় বলতো? 1 গ্রাম তুল্য ওজন। এই যে আণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাচ্ছি, যে ভরটা, এটাই কিন্তু এর 1 গ্রাম তুল্য ওজন। তোমাদের যদি কনফিউশন হয় তুমি এভাবে চিন্তা করতে পারো যে 98 গ্রাম হলে যেমন আমরা 1 মোল চিন্তা করি, ঠিক তেমনি গ্রাম তুল্য ওজনের সমপরিমাণ ভর থাকলে আমরা 1 গ্রাম তুল্য ওজন চিন্তা করব। তাহলে 49 গ্রামে 1 গ্রাম তুল্য ওজন, তাহলে 490 গ্রামে কত গ্রাম তুল্য ওজন হবে? অ্যান্সার হলো 10 গ্রাম তুল্য ওজন। বুঝতে পারছি? সো আশা করা যায় তোমরা এখন যদি কত গ্রাম তুল্য ওজন কোনো অঙ্কের জন্য প্রয়োজন হয়, তাহলে তোমরা আগে তার গ্রাম তুল্য ওজন বের করে তারপর ঐকিক নিয়মে বের করতে পারবে। তো আসো আমরা একটা অঙ্কে নরমালিটি বের করি। আমাদের এই অঙ্কটা এক্সাম্পল 1-এ বলা আছে যে 500 মিলিলিটার একটি দ্রবণ আছে যার ভিতর সালফিউরিক অ্যাসিডের পরিমাণ 24.5 গ্রাম। এটার নরমালিটি কত? আচ্ছা, তাহলে নরমালিটিটা হলো 1 লিটার দ্রবণে কত গ্রাম তুল্য ওজন দ্রবীভূত আছে, আর গ্রাম তুল্য ওজন হলো গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো, আমরা জানি সালফিউরিক অ্যাসিডের একটু আগেও করছি আণবিক ভর 98, তুল্য সংখ্যা হলো 2, কারণ 2টা হাইড্রোজেন আছে, তাই 98কে 2 দিয়ে ভাগ করে পেলাম 49 গ্রাম। এই 49 গ্রাম হলো সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্য ওজন। তার মানে আমি কি বলছিলাম? গ্রাম তুল্য ওজন মানে ওইখানে কত গ্রাম তুল্য ওজন আছে? 1 গ্রাম তুল্য ওজন। তাহলে এতটুকু ভরের ভিতর আছে 1 গ্রাম তুল্য ওজন। তাহলে আমরা বলতে পারি 49 গ্রামে আছে 1 গ্রাম তুল্য ওজন। তাহলে এখানে পরিমাণ কত? 24.5। তাহলে 49 গ্রামে আছে 1 গ্রাম তুল্য ওজন, 24.5 গ্রামে আছে কত? হিসাব করলে দেখা যায় 0.5 গ্রাম তুল্য ওজন। তার মানে এটার গ্রাম তুল্য ওজন সংখ্যা কত? 0.5। এখন দেখো,
দ্রবণের আয়তন কত? 500 মিলিলিটার, আমার বের করতে হবে 1 লিটারে বা 1000 মিলিলিটারে। তাহলে 500 মিলিলিটারে দ্রবীভূত আছে 0.5 গ্রাম তুল্য ওজন, গ্রাম তুল্য ওজন সংখ্যা 0.5, 500 মিলিলিটারে 0.5 হলে 1000 মিলিলিটারে কত? ঐকিক নিয়ম করলে দেখা যায় 1 গ্রাম তুল্য ওজন। তাহলে এই 1000 মিলিলিটারে বা 1 লিটারে যত গ্রাম তুল্য ওজন দ্রবীভূত আছে এটাই হবে তার নরমালিটি। তাহলে যেহেতু 1000 মিলিলিটারে 1 গ্রাম তুল্য ওজন দ্রবীভূত আছে, তাহলে এটার নরমালিটি হবে 1n। n হলো নরমালিটি সিম্বল। ক্লিয়ার? সো এটাকে ইচ্ছা করলে আমরা বলতে পারি 1 যেহেতু নরমালিটি, এটাকে নরমাল দ্রবণ বলা যায়, কারণ মোলারিটি 1 হলে এটাকে আমরা বলি মোলার দ্রবণ, ঠিক তেমনি নরমালিটি 1 হলে এটাকে বলতে পারি নরমাল দ্রবণ। সো আশা করা যায় তোমরা নরমালিটি বুঝতে পারছো। নরমালিটি সম্পর্কে একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের শেয়ার করি। তোমরা যখন ভার্সিটিতে উঠবা, যেমন বুয়েটে যখন তোমরা প্রথম সেমিস্টারে বা দ্বিতীয় সেমিস্টারে কেমিস্ট্রি ল্যাব করবা, সকল ক্যালকুলেশন কিন্তু নরমালিটিতে করতে হবে। ক্লিয়ার? আই রিপিট, ভার্সিটির ফার্দার কেমিস্ট্রি রিলেটেড যে কোনো ম্যাথে বা যে কোনো ক্যালকুলেশনের ল্যাবে কিন্তু আমরা মোলারিটির পরিবর্তে নরমালিটি ইউজ করি। কেন করি এটা তোমার কাছে আমার প্রশ্ন থাকলো, তোমরা চিন্তা করো। যাই হোক, সো 1 লিটারে যত গ্রাম তুল্য ওজন দ্রবীভূত আছে এটাই হবে তার নরমালিটি। এবার আসো আমরা দেখি নরমালিটি এবং মোলারিটির ভিতর গাণিতিক সম্পর্ক কি। তো মোলারিটি জিনিসটা ছিল হলো 1 লিটার দ্রবণে কত মোল দ্রবীভূত আছে। তো ওখান থেকে আমরা দেখছি যে S ইজ ইকুয়াল টু লেখা যায় N/V। N হলো দ্রবীভূত মোল সংখ্যা দ্রবের, আর V হলো দ্রবণের আয়তন। আবার আমরা জানি N কে লেখা যায় W/M। তাহলে আমরা লিখতে পারি যে মোলারিটি হলো S ইজ ইকুয়াল টু W/MV, যেখানে V হলো লিটার এককে। অন দ্য আদার হ্যান্ড আমাদের নরমালিটি জিনিসটা হলো 1 লিটার দ্রবণে কত গ্রাম তুল্য ওজন সংখ্যা দ্রবীভূত আছে, তাই না? তাহলে এই গ্রাম তুল্য ওজন সংখ্যাকে ধরো আমি n প্রাইম দ্বারা ডিনোট করছি, মূল সংখ্যাকে n, গ্রাম তুল্য ওজন সংখ্যাকে n প্রাইম দ্বারা ডিনোট করছি। তাহলে নরমালিটি হবে n প্রাইম ডিভাইডেড বাই v। সবই সেম, মূল সংখ্যার জায়গায় আসবে গ্রাম তুল্য ওজন সংখ্যা। এখন দেখো, মূল সংখ্যাকে তো ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে হয়ে যায়, বাট গ্রাম তুল্য ওজন সংখ্যাকে কিন্তু ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে হবে না, ভাগ করতে হবে কি দিয়ে বলতো? গ্রাম তুল্য ওজন দিয়ে বা গ্রাম তুল্য ভর দিয়ে। আর গ্রাম তুল্য ওজন জিনিসটা কি জানি? আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। তাহলে দেখো m সমান লিখছিলাম W/M, আর n প্রাইম কে লেখা যায় কিন্তু W/M/E। আণবিক ভরের জায়গায় এবার আসবে হলো m/E, হুইচ ইজ গ্রাম তুল্য ভর। ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে যেটা লেখা যায় সেটা হলো EW/MV। এখন দেখো এই যে নীল কালি দিয়ে আমি আলাদা করে রাখছি W/MV, কারণ W/MV জানি জিনিসটা কি ভাইয়া? মোলারিটি। তাহলে ইচ্ছা করলে আমরা এটাকে লিখতে পারি না E ইন্টু S। তাহলে দেখো নরমালিটি আর মোলারিটির সম্পর্ক হলো নরমালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা বা তুল্য সংখ্যা ইন্টু মোলারিটি। সো দেখো, কোনো অঙ্কে তোমার নরমালিটি বের করতে সমস্যা হলেও কোনো ব্যাপার না, তুমি মোলারিটি বের করে ফেলো, সেখান থেকে তুমি তুল্য সংখ্যা দিয়ে গুণ করে দিলেই হবে। বা কোনো অঙ্কে নরমালিটি দেয়া থাকলে মোলারিটি যদি জানা দরকার হয় তাহলে তুল্য সংখ্যা ভাগ করে দিলেই হবে। যেমন ধরো যদি আমি একটা এক্সাম্পল লিখি যে 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডের নরমালিটি কত। এখন দেখো নরমালিটি হলো মোলারিটির সাথে তুল্য সংখ্যা গুণ করতে হবে। তাহলে মোলারিটি হলো 0.5 আর তুল্য সংখ্যা কত সালফিউরিক অ্যাসিডের? অ্যাসিড হিসাবে 2। তাহলে দেখো নরমালিটি হবে 1। তাহলে ইচ্ছা করলে মোলারিটি বের করেও সেখান থেকে নরমালিটি বের করা যায়। সো এটা হলো নরমালিটি এবং মোলারিটির গাণিতিক সম্পর্ক। সো ফার আমরা ঘনমাত্রার ভিতর দেখছি মোলারিটি এবং নরমালিটি। এবার আমরা দেখব মোলালিটি। এটা নিয়েও হয়তোবা তোমাদের ইন্টারমিডিয়েটে তেমন আলোচনা নাই নতুন বইয়ে, তাই আসলে আমরা একটু জিনিসটা বুঝে নিই যে মোলালিটি আসলে কি। ধরো 10 কেজি দ্রাবকের ভিতর 50 মোল দ্রব আছে। দ্রবটা কোথায় আছে? দ্রবণে দ্রবীভূত। এই দ্রবণে দ্রবীভূত 50 মোল দ্রব আছে, আর এখানে যে দ্রবণের ভিতর যে দ্রাবক আছে, দ্রাবকটা হলো 10 কেজি। সো বুঝতে পারছো মোলারিটির সাথে বা নরমালিটির সাথে একটা বড় পার্থক্য হলো আমরা সোফার মোলারিটি বা নরমালিটি বের করছি দ্রবণের সাপেক্ষে, আর এইবার কিন্তু এটা বের করতেছি দ্রাবকের সাপেক্ষে। 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য হলো গিয়ে আমরা দ্রবণের
আয়তন মাপতাম, বাট দ্রাবকের কিন্তু আমরা মাপতেছি ভর, এবং কোন এককে? কেজি এককে। এই জিনিসটা একটু খেয়াল রেখো। উপরের জিনিসটা যদিও মোলারিটি, নর্মালিটি, মোলালিটি সবগুলোর জন্যই সেম, দ্রব্য, আর সেটা হবে মোল এককে। ওকে, তাহলে এখন দেখো 10 কেজি দ্রাবকে 50 মোল দ্রব্য দ্রবীভূত আছে, তাহলে আমার মোলালিটি কত হবে? 10 কেজি দ্রাবকে 50 মোল দ্রব্য দ্রবীভূত আছে, তাহলে 1 কেজি দ্রাবকে কত মোল দ্রবীভূত আছে? 50/10 which is 5। এই মোলালিটিকে আমরা 5 দ্বারা প্রকাশ করতেছি, সরি m দ্বারা প্রকাশ করতেছি, তাহলে মোলালিটি হবে হলো 5m। বুঝতে পারছি তো? তাহলে এবার বলো তো এখান থেকে মোলালিটির ডেফিনিশনটা কি দাঁড়াচ্ছে? 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা। তোমরা লিখে নিতে পারো, মোলারিটি হলো 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের সংখ্যা, আর মোলারিটি ছিল 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা। সো পার্থক্য হলো ওখানে দ্রবণ মোলারিটিতে, আর মোলারিটিতে হলো দ্রাবক। দ্রবণের হলো 1 লিটার আয়তন, আর দ্রাবকের হলো 1 কেজি ভর। বুঝতে পারছি? এখন একটা জিনিস একটু খেয়াল করো, যেহেতু টেম্পারেচার চেঞ্জ হলেও ভরের কোনো চেঞ্জ হয় না, তাই মোলালিটি কিন্তু টেম্পারেচারের কোনো ফাংশন না। টেম্পারেচারের পর কিন্তু মোলালিটি ডিপেন্ড করে না, কারণ ভর কখনোই চেঞ্জ হয় না টেম্পারেচার চেঞ্জ হলে। অন্যদিকে আমরা মোলারিটির সময় বলছিলাম যে মোলারিটি ফাংশন অফ টেম্পারেচার, কারণ তাপমাত্রা চেঞ্জ হলে দ্রবণের আয়তন চেঞ্জ হয়ে যেতে পারে, তাই মোলারিটিও চেঞ্জ হতে পারে, কিন্তু মোলালিটি কিন্তু আসলে তাপমাত্রা নিরপেক্ষ। এবার আমরা দেখব মোলারিটি এবং মোলালিটির পারস্পরিক রূপান্তর। দেখো, শুধু মোলারিটি নির্ণয় বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু সাধারণত শুধু মোলারিটি নির্ণয় আসে না, বাট যেটা বেশি আসে সেটা হলো মোলালিটি থেকে মোলারিটি বা মোলারিটি থেকে মোলারিটি। তুমি কনসেপচুয়ালি স্টেপ বাই স্টেপ করে বের করতে পারো। আমি তোমাদের সাজেস্ট করব যে অবশ্যই তোমরা চেষ্টা করে দেখো যে স্টেপ বাই স্টেপ তোমার কনসেপ্ট কাজে লাগায় মোলারিটি থেকে মোলালিটি বের করতে পারো কিনা। বাট আমরা অ্যাডমিশনের সময় স্বল্পতার জন্য এই অঙ্কগুলো খুব সহজে একটা কনভার্সনের সূত্র দিয়ে করে ফেলতে পারি। দেখো, সূত্র দুটো আমরা লিখে রেখেছি। একটা হলো এস এম হলো আমার মোলালিটি, মোলালিটিকে এস এম নিচে ছোট একটা এম দিয়ে প্রকাশ করছি। সো এস এম ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই রো মাইনাস এম এস ইন্টু 10⁻³ এস তো হলো আমার মোলারিটি, আর এস এমটা কি বলতো ভাই? এস এম হলো আমাদের মোলালিটি, রো হলো দ্রবণের ঘনত্ব, আর ক্যাপিটাল এম হলো গ্রামাণবিক ভর, এস তো মোলারিটি জানি। সো এটা দিয়ে তুমি ইচ্ছা করলে মোলারিটি জানা থাকলে মোলালিটি বের করে ফেলতে পারো। দেখো একটা অঙ্ক এখানে বলছে 0.907 মোলার লেড নাইট্রেটের, সরি এটা হলো আমাদের মোলারিটি দেওয়া আছে, আমাদের বের করতে বলছে যেটা, সেটা হলো এস এম ইজ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ মোলালিটি বের করতে হবে। তো মোলারিটি দেওয়া আছে, দ্যাট মিন্স এস দেওয়া আছে, তো আমরা মানগুলো বসাই দিই। এস এর মান হলো 0.907, রোর মান হলো 1.252, আর আবার মাইনাস এম লেড নাইট্রেটের আণবিক ভর দেওয়া আছে 331.2, এস আবার মোলারিটি 0.907 ইন্টু 10⁻³ সো দেখো বসায় দিলে খুব সহজেই বের হয়ে আসতেছে এই দ্রবণের মোলারিটি, যেটাকে আমরা এস এম দ্বারা প্রকাশ করছি। এস এম এর মান হবে 0.953, আর মোলারিটির একক আকারে ছোট হাতের এম লেখা হয়। তো এখানে একটা জিনিস একটু নোটিসেবল আছে, দেখো রোর ইউনিটটা কিন্তু হতে হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব এখানে দেওয়াই ছিল, সো আমার কোনো চেঞ্জ করা লাগে নাই। ওকে, এবার দেখো এটা ছিল মোলারিটি থেকে মোলালিটি, এবার দেখো মোলালিটি থেকে মোলারিটি, এটা আসলে ইনভার্স ফাংশন হবে। সো এখানে সূত্রটা এরকম দেওয়াই আছে, তাহলে দেখো একটা অঙ্ক করে ফেলি। বলছে 0.2 মোলাল, এটা কিন্তু মোলালিটি সিম্বল, 0.2 মোলাল কেসিএল এর মোলারিটি বের করতে হবে, আণবিক ভর আর দ্রবণের ঘনত্ব দেওয়া আছে। সো সূত্রে বসাই প্রথমে এস এম হুইচ ইজ মোলারিটি 0.2 রো। এখন দেখো রোর একক জানি কি হতে হবে, গ্রাম পার সেন্টিমিটার কিউব। দেখো গ্রাম পার সেন্টিমিটার কিউব এই জিনিসটা যা, গ্রাম পার মিলিলিটার কিন্তু সেম জিনিস, আর এটা কি ইচ্ছা করলে আমরা দুইটা সমান, বাট আমাদের এইখানে আছে কিন্তু গ্রাম পার লিটার, তাহলে গ্রাম পার লিটার থেকে আমার যেতে হবে গ্রাম পার মিলিলিটারে। কি করা যায় দেখো, গ্রাম পার লিটার থেকে গ্রাম পার মিলিলিটারে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিয়ে দিতে হয়। একটু চিন্তা করো, 1 লিটারে এত গ্রাম,
1 মিলিলিটারে কত গ্রাম, অবশ্যই কম হবে, 1000 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি। সো রোর মানটা কিন্তু আমি 1.011 ইন্টু 10 টু দি পাওয়ার 3 না বসায় রোর মান কিন্তু বসাবো 1.011। 10 টু দি পাওয়ার 3টা আসলে ভাগ দেওয়ার কারণে কাটা গেছে। সো আবারও 1 প্লাস এম আণবিক ভর দেওয়া আছে, এস 1 প্লাস এসএম, এসএম হলো আমার মোলারিটি, সেটাও দেওয়া আছে, সূত্রকে 10 টু দি পাওয়ার -3 বসাই দিলে আমি পেয়ে যাবো আমার মোলারিটি 0.199। সো আশা করা যায় তোমরা এই দুইটা সূত্র মুখস্থ রাখতে পারবা এবং এই দুইটা সূত্রের সাহায্যে তোমরা মোলারিটি এবং মোলারিটির কনভার্সন করতে পারবা। তো আমরা বলেছিলাম যে আমরা অনেকভাবে ঘনমাত্রা নির্ণয় শিখব। সোফার আমরা 3টা শিখছি, মোলারিটি, মোলালিটি, নরমালিটি। এবার দেখব শতকরা প্রকাশ, ঘনমাত্রাকে কিভাবে শতকরা প্রকাশ করা যায়। তো ঘনমাত্রা সাধারণত 4টা ভাবে শতকরা প্রকাশ করা হয়। একটা হলো W/V, একটা হলো W/W, একটা হলো V/W আর একটা হলো V/V। তো তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে এই W বা V এটা আসলে কি মিন করে। দেখো, W মিন করে হলো ভর এবং এই ভরের একক হলো গ্রাম, আর ভি মিন করে হলো আয়তন এবং এই আয়তনের একক হলো মিলিলিটার। খেয়াল রেখো, আয়তন একক কিন্তু মিলিলিটার। এখন কখনো ডাব্লিউ উপরে কখনো ডাব্লিউ নিচে, এই উপরে নিচে থাকার মানে কি? দেখো, আমরা জানি শতকরা সবসময় একটা ভগ্নাংশ, তো এই ভগ্নাংশের উপরে অর্থাৎ লবের স্থানে থাকার মানে হলো এটা দ্রবের ডাটা, আর হরের স্থানে থাকার মানে হলো এটা দ্রবণের ডাটা। বুঝতে পারছি? উপরে হলো দ্রব, নিচে দ্রবণ। যেমন একটা দেখো, W/V, তার মানে উপরে W মানে হলো উপরে দ্রব, আর W মানে ভর, তার মানে এই ভগ্নাংশটার উপর হলো দ্রবের ভর, আর নিচে থাকার মানে হলো দ্রবণ, আর ভি মানে আয়তন, তার মানে নিচে আসলে ইন্ডিকেট করতেছে দ্রবণের আয়তন। আরেকটা দেখি, W/W, তাহলে উপরে দ্রবের ভর, নিচে দ্রবণের ভর। V/W, উপরে দ্রবের আয়তন, নিচে দ্রবণের ভর, সবসময় নিচে দ্রবণ উপরে দ্রব, তাহলে এটা কি হবে? উপরেও ভি নিচেও ভি, তার মানে দ্রবেরও আয়তন দ্রবণেরও আয়তন। ক্লিয়ার? আসো আমরা একটা এক্সাম্পল করে ফেলি, আশা করা যায় তখন আমাদের বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো, এই ম্যাথটায় বলা হয়েছে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত। পার্সেন্ট দেখার মানেই হলো ঘনমাত্রাকে আসলে শতকরায় প্রকাশ করা হয়েছে। এখন তুমি দেখতে পারতেছো যে 2.5% পর কোনো কিছুই লেখা নাই। সো তোমার মনে নিশ্চয়ই এখনই আমার পর একটা ভয়াবহ রাগ হচ্ছে, কোথায় ভাই আপনার W/V, কোথায় আপনার V/V বা V/W। দেখো, যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে আমরা সবসময় ধরে নিব যে এই পার্সেন্টেজটা হলো W/V। আই রিপিট, কোনো কিছু না লেখা থাকলে আমাদের এইচএসসি সিলেবাস অনুযায়ী এটাকে আমরা ধরে নিব W/V। তবে এখন থেকে নিশ্চিত থাকতে পারো, আর কোথাও না হোক অন্তত উদ্ভাসের প্রশ্নে পাশে কিন্তু দেওয়া থাকবে এটা W/V না W/W। ওকে, সো এখন দেখো প্রশ্নটা আসলে 2.5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত। এখান থেকে পিএইচ বের করার ক্ষেত্রেও এই অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ। এখন ফার্স্ট অফ অল হোয়াট উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু ইন্টারপ্রেট দিস ডাটা। এটার মানে কি, এটাকে আমাদের বুঝতে হবে। দেখো, 2.5%, পার্সেন্টেজকে সবসময় একটা ভগ্নাংশ আকারে লেখা যায়। বলতো, পার্সেন্টেজ এমন একটা ভগ্নাংশ যার হরে সবসময়ের জন্যই কত হবে? 100। 20% মানে কি? 100-তে 20, তাহলে 2.5% মানে হলো 2.5/100। ক্লিয়ার? সো হরে সবসময় 100 হবে। এখন ওরা বলে দিছে W/V, তার মানে উপরেরটা হলো গ্রাম আর নিচেরটা হলো মিলিলিটার। ওই যে বলছিলাম W ইন্ডিকেট করে গ্রামকে আর V ইন্ডিকেট করে মিলিলিটারকে। আরো একটা কথা বলছিলাম, উপরের ডাটাটা হলো দ্রবের আর নিচের ডাটাটা হলো দ্রবণের। সো এখন একটু চিন্তা করো, আমরা সবকিছুকে একই লাইনে আনি, তাহলে বলতে পারি দ্রব আছে 2.5 গ্রাম আর দ্রবণ আছে 100 মিলিলিটার। সো ক্লিয়ার? এই ডাটাটার মানে হলো দ্রব আছে 2.5 গ্রাম, দ্রবণ আছে 100 মিলিলিটার। এখন তাহলে মোলারিটি কি করে নির্ণয় করতে পারি? দেখো, আমরা জানি ভর দেওয়া থাকলে মোলারিটি নির্ণয়ের সূত্র হলো W/M = VLS। টাইপ 1 এ আমরা করে আসছি। W কত দেওয়া আছে? 2.5 গ্রাম, তাহলে W এর মান বসাই দিই 2.5। M কত? সোডিয়াম হাইড্রোক্সাইড, গ্রাম আণবিক ভর 40। আচ্ছা, VL, এখন দেখো আমার দ্রবণের আয়তন কিন্তু 100, বাট এটা কিন্তু মিলিলিটারে, তাহলে লিটারে নিতে গেলে 100কে আবার আমাদের 1000 দিয়ে ভাগ দিতে হবে। এখান থেকে S বের করে নিয়ে আসলেই হয়ে গেল। S সমান সমান হবে 0.625 M।
সো দেখো তুমি যদি ডেটাটা ইন্টারপ্রেট করতে পারো, বুঝতে পারো, তুমি তাহলে খুব সহজেই কিন্তু এখান ভর এবং ঘনমাত্রার সম্পর্ক থেকে তুমি মোলারিটি বের করে নিয়ে আসতে পারো। সো দেখো W/V পার্সেন্টেজ থেকে মোলারিটি বের করাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আর যে প্রশ্নগুলো বেশ গুরুত্বপূর্ণ বা বারবার আসে, আমরা মোটামুটি এরকম সকল জিনিসের একটা জেনারেলাইজ ইকুয়েশন বের করে রাখি। কেন বলো তো? কারণ তুমি ওই ইকুয়েশনে ভ্যালু পুট করলে খুব সহজেই কিন্তু তোমার অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারো। অবজেক্টিভের ক্ষেত্রে তুমি এটা খুব ইজিলি ইউজ করতে পারো। তো আসো এখানেও একটা জেনারেলাইজ ইকুয়েশন বের করি। ধরো X% W/V বিশিষ্ট একটি দ্রবণ আছে, এটার মোলারিটি বের করতে হবে। তাহলে একটু আগেই আমরা দেখলাম W/V এর মানে হলো X% W/V এর মানে হলো X গ্রাম দ্রব আছে কত আয়তনে বলো তো? 100 মিলিলিটার আয়তনে। কারণ যেহেতু পার্সেন্টেজ, তাহলে নিচে সবসময় কত হবে বলো তো? 100। তার মানে ডাব্লিউর ভ্যালু হলো x গ্রাম আর ভির ভ্যালু হলো সবসময় হবে 100 মিলিলিটার W/V এর ক্ষেত্রে। ওকে, তাহলে লিখলাম দ্রব হলো x গ্রাম, দ্রবণ হলো 100 মিলিলিটার। তাহলে মোলারিটি বের করার সময় আমরা কি করি? W/M = VLS। W হলো দ্রবের ভর x, m কত জানি না, তবে কোন যৌগ, সো m ই ধরে রাখি। ওকে, সো m এর জায়গায় m থাক। v কিন্তু আমি জানি, v কত বলতো? 100 মিলিলিটার। তাহলে v 100, কিন্তু এটাকে লিটার নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ। সো দেখো এখান থেকে তাহলে যে জিনিসটা থাকে সেটা হলো 100 আর 1000 কাটাকাটি করে 10 থাকে। S = 10x/m, অর্থাৎ মোলারিটি যেটা সেটা হলো W/V পার্সেন্টেজ x হলে তার সাথে 10 দিয়ে গুণ করে আণবিক ভর দিয়ে ভাগ করলেই বের হয়ে আসবে। দেখো উপরে আমার আগের অঙ্কটাই আমি আবার লিখছি। 2.5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইডের S কত, এটা আমরা স্টেপ বাই স্টেপ বের করছিলাম। বাট দেখো ইচ্ছা করলে এখন মোলারিটি কিন্তু এক নিমিষেই এই অঙ্ক দিয়ে আমরা, এই সূত্র দিয়ে আমরা বের করে ফেলতে পারি। কিরকম? x এর ভ্যালু কত? 2.5%, তার মানে 10 × 2.5। m কত? আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইডের 40, 25/40 0.625 m। একটু আগে যে অঙ্কটা আমরা করছিলাম বেশ কয়েকটা স্টেপে, সেটা কিন্তু ইচ্ছে করলে এখন এক লাইনেই করে ফেলতে পারো। সো এই সূত্রটা মনে রাখো যে W/V পার্সেন্টেজ যদি x হয় তাহলে সেটার মোলারিটি হবে 10x/m। তাহলে এবার আসো আমরা একটা W/W থেকে মোলারিটি বের করি। সো ফার তো জাস্ট W/V করাইছি। আচ্ছা, W/W মানে হলো কি? দ্রবেরও ভর দেওয়া আছে, দ্রবণেরও ভর দেওয়া আছে। আমি অঙ্ক করানোর চেয়ে আমার মনে হয় বেশি তোমরা এখন খুশি হবা যদি ঠিক একটু আগে দেখে আসা জেনারেলাইজ ইকুয়েশনের মতো এখানেও একটা জেনারেলাইজ ইকুয়েশন বের করে দিই। তাহলে জাস্ট ভ্যালু দিলেই তুমি ওখান থেকে বের করে আনতে পারবা। ওকে, তো জেনারেলাইজ ইকুয়েশনে যাওয়ার আগে আমি একটু বলি যে ধরো কোথাও তোমাকে কেউ লিখে দেয় যে 5% W/W সে সালফিউরিক অ্যাসিড, তার মানে এটার মানে কি আসলে বলো তো ভাইয়া? এটার মানে হলো উপরে দ্রবেরও ভর, নিচে দ্রবণেরও ভর দেওয়া। আর 5% মানে কি? 5/100। তার মানে দ্রবের ভর যদি হয় 5 গ্রাম, তাহলে দ্রবণের আয়তন হবে, দ্রবণেরও ভর, দ্রবণের ভর হবে 100 গ্রাম। তার মানে 100 গ্রাম দ্রবণে দ্রব আছে 5 গ্রাম। বুঝতে পারছি? এটার মানে এটা। ওকে, সো আসো দেখো একটা জেনারেলাইজ ইকুয়েশন থেকে আমরা বের করি কি করে এখান থেকে মোলারিটি বের করা যায়। ধরো y% W/W আছে, তার মানে দ্রব হলো y গ্রাম। এখন বলো তো দ্রবণ কত গ্রাম? দ্রবণ তো সবসময়ের জন্যই হবে 100 গ্রাম। তাহলে 100 গ্রাম দ্রবণে দ্রব আছে y গ্রাম। এখন দেখো দ্রবের ভর থেকে মোলারিটি বের করার জন্য আমরা যে সূত্রটি ইউজ করি সবসময় W/M = VLS। তো W এখানে কত হবে? দ্রবের ভর y গ্রাম। তাহলে W এর মানটা আমি y বসাই দিই। m তো জানি না, ধরো m ই, এই যৌগটার আণবিক ভর m। আচ্ছা, v কত? দেখো v এর মান কিন্তু এবার আমরা জানি না। তুমি বলবে এই যে ভাইয়া দ্রবণ, বাট দেখো এবার তো দ্রবণের ভর দেওয়া। W/V এর ক্ষেত্রে তো ডিরেক্ট দ্রবণের আয়তন দেওয়া ছিল, এই ভিটা তো দ্রবণের আয়তন, বাট আমার তো এবার দেওয়া আছে ভর। তাহলে কি করে আয়তন বের করব? দেখো যখনই ভর দেওয়া থাকবে আয়তন দরকার হবে, অবশ্যই আমাদের সেই বেসিক সূত্রটা কাজে লাগবে যে ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। তাহলে আমার যদি ভর দেওয়া থাকে সেখান থেকে আয়তন বের করতে হবে, তাহলে আয়তন সমান হবে কি হবে? ভর ডিভাইডেড বাই ঘনত্ব। তার মানে ভর আমি জানি দ্রবণের, এখন আমার অবশ্যই দ্রবণের ঘনত্ব জানতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে অবশ্যই ঘনত্ব দেওয়া থাকবে। ধরো ঘনত্বের মান হলো রো। আচ্ছা, তাহলে ঘনত্ব রো, ভর হলো 100, তাহলে আমার
আয়তন কত হবে, ভর বাই ঘনত্ব, তার মানে 100 ডিভাইডেড বাই রো। আর আরো একটা 1000 দিয়ে ভাগ করে দিই, কারণ আমার আয়তনটা সাধারণত মিলিলিটারে আসে, সেটাকে আমার লিটারে নিতে হবে। ওকে, আর এই পাশে থাকলো হলো এস। তাহলে এখান থেকে দেখো এস সমান সমান লাস্টে কি থাকে, এস সমান সমান থাকে হলো 10y রো বাই এম। সো এইটা আমার আরেকটা জেনারেলাইজ ইকুয়েশন। যদি w বাই v থেকে মোলারিটি বের করার জন্য জেনারেলাইজ ইকুয়েশন ছিল হলো 10x বাই m, x% যদি আমার w বাই v হয় আর y% যদি w বাই w হয়, তাহলে সেখান থেকে মোলারিটি নির্ণয়ের সূত্র হলো 10y রো বাই m, যেখানে রোর একক হবে হলো গ্রাম পার মিলিলিটার। আশা করা যায় তোমরা যদি কখনো এরকম w বাই w থেকে মোলারিটি আসে, তোমরা এই সূত্রের সাহায্যে সহজেই করে ফেলতে পারো। এছাড়াও আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করব স্টেপ বাই স্টেপ পার্ট পার্ট করে অঙ্কটা করে দুইটা অ্যান্সার মিলানোর। সো টাইপ 3 কন্টিনিউস। আমরা আরো একটা টাইপের ঘনমাত্রা নিয়ে এবার আলোচনা করব, খুব কমন, ইদানিং এর জন্য বেশ পপুলার একটা ঘনমাত্রা, সেটা হলো পিপিএম। পিপিএম এর ফুল ফর্ম হলো পার্টস পার মিলিয়ন। মিলিয়ন মানে হলো আমরা জানি 10⁶। এখন দেখো আসলে পিপিএম এর ফিজিক্যাল মিনিং কি। পার্টস পার মিলিয়ন কোনো জিনিসের যদি বলা হয় যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড 4 ppm, তাহলে এর মানে কি? এটার মানে হলো যদি তুমি বাতাসের 10⁶ মানে 1 মিলিয়ন পরিমাণ নাও এবং এটার একক ধরো তুমি গ্রাম নিলা, তার মানে তুমি যদি 1 মিলিয়ন গ্রাম বাতাস নাও, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে 4 গ্রাম। বুঝতে পারছি? ধরো কোনো একটা জিনিসের ppm x, এর মানে হলো ওই দ্রবণটা যদি 10⁶ গ্রাম হয়, তার ভিতর ওই দ্রবটা আছে x গ্রাম। ক্লিয়ার? তো এখানে একটা জিনিস মনে রাখো, আমরা ppm সবসময় ইউজ করি যেগুলোর ঘনমাত্রা অনেক 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 কম সেগুলার জন্য। তো ধরো তোমার এই দ্রবণটার দ্রাবক যদি পানি হয়, আমি লিখছি যদি দ্রাবক পানি হয়, তখন দেখো খুব মজার একটা ব্যাপার ঘটে। ধরো x ppm একটা দ্রবণ যার দ্রাবক হলো পানি, তাহলে আমরা বলতে পারি x গ্রাম দ্রব আছে আর 10⁶ গ্রাম দ্রবণে, তাই তো? এখন দেখো যেহেতু এটা পানি এবং এটার ভিতর অন্য পদার্থের পরিমাণ খুবই সামান্য, তাই ধরে নিতে পারি যে এটার ঘনত্ব 1, পানির ঘনত্ব 1। তাহলে 10⁶ গ্রামকে আমরা ইচ্ছা করলে লিখতে পারি 10⁶ মিলিলিটার, কারণ আমরা জানি যে পানির ঘনত্ব হলো 1 গ্রাম পার মিলিলিটার। 1 মিলিলিটারের ভর 1 গ্রাম। ওকে, তার মানে 10⁶ মিলিলিটারে x গ্রাম আছে যদি দ্রাবকটা পানি হয়, এটাও মিন করে ppm। তাহলে দেখো এখন এই 10⁶ মিলিলিটার, এটাকে কিন্তু ইচ্ছা করলে আমরা লিখতে পারি 10⁻³ লিটার, লিখতে পারি না? আবার x গ্রামকে আমরা ইচ্ছা করলে লিখতে পারি x × 10⁻³ মিলিগ্রাম। তাহলে এবার যদি 10⁻³ কাটাকাটি যায়, তাহলে যে জিনিসটা পড়ে থাকে সেটা হলো x মিলিগ্রাম পার লিটার। সো এটা একটা খুবই মজার জিনিস যে ppm কে কিন্তু ইচ্ছা করলে আরো বলা যায় যেটা, সেটা হলো মিলিগ্রাম পার লিটার। x ppm ও যা, x মিলিগ্রাম পার লিটারও তা। অর্থাৎ 10 লক্ষ ভাগ ভরের মধ্যে কত ভাগ দ্রব আছে এটার মানেও যা, 1 লিটারের ভিতর কত মিলিগ্রাম দ্রব আছে দুটার মানেও সেম। তবে একটাই কন্ডিশন মনে রেখো, দ্রাবকটা কিন্তু পানি হইতে হবে। সো যখন তোমরা পরিবেশ রসায়নের ভিতর পানির ক্ষরতা বের করো, বিওডি সিওডি বের করো পানির ভিতর, তখন কিন্তু তুমি ppm কে মিলিগ্রাম পার লিটার লিখতে পারতেছো। বাট ধরো তুমি বাতাসের কার্বন ডাইঅক্সাইড 4 ppm, এটাই কিন্তু মিলিগ্রাম পার লিটার লেখা যাবে না। কেন বলো তো? কারণ এখানে তো আমি দ্রাবক পানি না, এখানে হলো দ্রাবক আমরা বাতাসকে ধরতেছি। বাট যদি দ্রাবক পানি হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু ppm কে ইচ্ছা করলে লিখতে পারি মিলিগ্রাম পার লিটার। সো ধরো এবার একটা দ্রবণের ঘনমাত্রা হলো x ppm এবং এখানে দ্রাবকটা পানি, তার মানে আমরা লিখতে পারি দ্রব হলো আছে x মিলিগ্রাম, দ্রবণ কত 1 লিটার, কারণ আমরা বলতে পারি যে ppm ও যা মিলিগ্রাম পার লিটারও তা। তার মানে x ppm মানে 1 লিটারের ভিতর x মিলিগ্রাম দ্রব আছে। তো আমরা এখান থেকে মোলারিটি বের করব, তাই দ্রবের ভরকে আমরা মিলিগ্রাম থেকে গ্রামে নিয়ে যাব। সো মিলিগ্রাম থেকে গ্রামে নেওয়ার জন্য 10⁻³ গুণ করা হয়েছে। এখন দেখো আমরা জানি ভর এবং মোলারিটির জন্য সবসময় যে সম্পর্কটা ইউজ করি, W/m = VLS। W হলো দ্রবের ভর কত, 10⁻³ x, আণবিক ভর ধরো m ধরে নিচ্ছি। VL দ্রবণের আয়তন কতটুকু বলতো,
1 লিটার, কারণ x মিলিগ্রাম আছে 1 লিটারের ভিতর। তাহলে দ্রবণের আয়তন যদি 1 হয়, সেখান থেকে দেখো x এবং s এর ভিতর যে সম্পর্কটা থাকে সেটা হলো x = 10⁻³ ms। সো এই সম্পর্কটা তুমি মনে রাখতে পারো, ppm এবং মোলারিটির সম্পর্ক x = 10⁻³ ms। যদিও এতগুলা সূত্র তোমার মনে না রাখলেও চলে, এই কারণেই আমি আসলে ভেঙে ভেঙে সূত্র ডিরাইভেশনগুলোও দেখাই দিচ্ছি। তুমি ইচ্ছা করলে স্টেপ বাই স্টেপও করতে পারো, সূত্র মনে রাখলে তো আরো ভালো। যে ppm সমান হলো 10⁻³ ms, x হলো এখানে ppm এর প্রতীক ধরছি। সো দেখো এই সূত্রটা মনে থাকলে একটা অঙ্ক কত সহজে হয়ে যেতে পারে। এখানে বলছে 0.01 m সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো। তার মানে এটা হলো মোলারিটিতে প্রকাশিত আছে, মোলারিটিতে আমরা s দেওয়া আছে। আমাকে এখান থেকে x, ppm কে আমি x দ্বারা ডিনোট করছি, x এর মান বের করতে হবে। x সমান সমান কি জানি বললাম, 1000 ms। তাহলে 1000 m হলো আণবিক ভর, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের 40, s হলো মোলারিটি 0.01। এখান থেকে দেখো ppm এ চলে আসতেছে অ্যানসারটা 400 ppm। তার মানে এই দ্রবণের ppm এককে ঘনমাত্রা হলো 400। সো আশা করা যায় তোমরা ppm এবং মোলারিটির কনভার্সন এখন পারবা। যদি কেউ তোমাকে মোলারিটি বলে ppm বের করতে দেয় তাহলে তো আমরা করলাম, যদি ppm বলে মোলারিটি বের করতে দেয় তার মানে x দেওয়া আছে, তখন s বের করতে হয়। আশা করা যায় তোমরা পারবা। এটা কিন্তু বুয়েটে 10 মার্কের জন্য এরকম একটা অঙ্ক 2015 সালে এসেছিল। সো আমরা ঘনমাত্রার একেবারেই শেষে চলে আসছি। এটা নিয়ে আমার আলাদা করে আলোচনা করার দরকার নেই, কারণ হোপফুলি তোমরা ppm বুঝছো, তাহলে এটাও বুঝবা। এটা হলো পিপিটির পার্থক্য হলো মিলিয়নের জায়গায় ট্রিলিয়ন, ট্রিলিয়ন হলো 10⁹। সো আগে ছিল 10⁶, মিলিয়ন, মিলিয়ন হলো আমাদের 10⁶, আর ট্রিলিয়ন হলো 10⁹, হুইচ মিনস আগেরটার চেয়ে এটা 10⁵ গুণ বেশি হয়ে যাবে। তো আগে যেটা লিখছিলাম মিলিগ্রাম পার লিটার, এটাকে তাহলে এবার লেখা যায় মাইক্রোগ্রাম পার লিটার, কারণ 1000-এর একটা পার্থক্য। আর ppm এর সাথে আমি তোমাদের মোলারিটির সম্পর্কটা দেখাইছিলাম যে 1000 ms, আর এবার এটা হবে হলো 10⁶ ms। আগের বার ছিল 10⁵ ms, এবার হবে 10⁶ ms। আশা করা যায় কারণটা তোমরা বুঝতে পারতেছো, কারণ আগেরটা মিলিয়ন ছিল, এটা ট্রিলিয়ন। সো কখনো যদি পিপিটি আসে আশা করা যায় তোমরা ঘাবড়াবা না, তোমরা ppm এর কনসেপ্ট দিয়ে বের করতে পারবা, জাস্ট 10⁵ গুণ এক্সট্রা হবে মোলারিটির ক্ষেত্রে। আমাদের পরবর্তী টাইপ হলো টাইপ 4, রাসায়নিক সমীকরণ ভিত্তিক গণনা। বেসিক্যালি এই লেকচারের সকল অঙ্কই আসলে বস অঙ্কগুলা এই টাইপের ভিতর পড়ে যায়। এই টাইপকে আমরা বলতে পারি এই লেকচারের প্রাণ। দেখো এই লেকচারের ভিতর আর কি কি ধরনের ম্যাথ আছে আমি এখানে একটু লিস্ট করছি। সাধারণ কিছু সমস্যাবলী আছে, সংযুক্তি নির্ণয় করা যায় আমরা এই সমীকরণ ভিত্তিক গণনার সাহায্যে, ভেজাল ও বিশুদ্ধতার অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, লিমিটিং বিক্রিয়ক, এবং লাস্ট নামটা দেখে তোমরা হয়তো একটু চমকে উঠতে পারো, অম্ল ক্ষার ও জারণ বিজারণ টাইট্রেশন। আসলে এই সব ধরনের অঙ্কই রাসায়নিক সমীকরণ ভিত্তিক গণনার ভিতর পড়ে। তো আমরা সিরিয়ালি একটার পর একটা করব, বাট এই অঙ্কগুলা আমরা সম্পূর্ণ একটা নতুন অ্যাপ্রোচে করব। তোমরা তোমাদের ইঞ্জিনিয়ারিং এর C1 প্রোগ্রামে এসে এইবার এতদিনের দীর্ঘদিনের অঙ্ক করার স্টাইলটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিবা। আমরা এই অঙ্কটা শিখবো একটা নতুন উপায়ে। দেখো সূত্রটার নাম শুনলেই বুঝতে পারবা যে এই আবার কি সূত্র। সূত্রের নাম হলো স্টোইকিওমেট্রিক ফর্মুলা। আমরা অঙ্কগুলা করব স্টোইকিওমেট্রিক ফর্মুলার সাহায্যে। এখন এই নামটা অবশ্য একটু রাশভারী, ভাব মারার জন্য একটু ইংলিশে বলা লাগে, বাংলা নামটা কিন্তু খুব সহজ। সূত্রটা হলো সহগ অনুপাত সূত্র। তো এই সূত্রের সাহায্যে করব। তো এই সূত্র জিনিসটা কি এটা আগে বুঝে নি। সহগ অনুপাত সূত্রটা কি, ধরো খুব সিম্পল, খুব বেশি সিম্পল একটা সূত্র। ধরো 2 মোল A এর সাথে 3 মোল B বিক্রিয়া করে 4 মোল D তৈরি করছে। তাহলে সহগ অনুপাত সূত্র বলে এর মোল সংখ্যা, এর যতটুকু বিক্রিয়া করছে এর মোল সংখ্যা, এটাকে আমি n এ দ্বারা বললাম, এটাকে আমি ভাগ দিব এর যে সহগটা আছে সেটা দিয়ে, দ্যাট মিন্স 2। সূত্রটার নাম দেখছো সহগ অনুপাত, তার মানে এর মোল সংখ্যাকে এর সহগ দিয়ে ভাগ হবে। তার মানে বলতো b এর মোল সংখ্যাকে কত দিয়ে ভাগ দিব? ইয়েস, b এর মোল সংখ্যাকে আমরা ভাগ দিব ভাইয়া 3 দিয়ে, আর d এর মোল সংখ্যাকে কত দিয়ে ভাগ দিব? 4 দিয়ে। তো সহগ অনুপাত সূত্রের মেইন
কনসেপ্ট যেটা সেটা হলো যে কোনো কিছুর মূল সংখ্যাকে তার সহগ দিয়ে ভাগ করলে যে অনুপাতটা পাওয়া যাবে বিক্রিয়ায় এই অনুপাতটা সবসময়ের জন্যই ধ্রুব থাকবে, অর্থাৎ এই অনুপাতটা সবসময়ের জন্যই সমান থাকবে। সো আশা করা যায় আমরা স্টোইকিওমেট্রিক ফর্মুলাটা বুঝতে পারছি, খুবই ইজি। যে কারো মূল সংখ্যাকে তার সহগ দিয়ে ভাগ করলে যে রেশিও পাওয়া যাবে সবার জন্য এটা হবে সমান। হয়তোবা তোমার বোঝার সুবিধার্থে আমি একটা নর্মাল রিঅ্যাকশন লিখে দিই, সে হাইড্রোজেন প্লাস হাফ অক্সিজেন পানি, 2 দিয়ে দিই, হাইড্রোজেন 2 হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়াল টু পানি। তাহলে স্টোইকিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে কি থাকে বলো তো? হাইড্রোজেনের মোল সংখ্যাকে আমি ভাগ দিব কত দিয়ে? সহগ 2 দিয়ে। অক্সিজেনের মোল সংখ্যাকে কত দিয়ে ভাগ দিব? সহগ 1 দিয়ে। আর পানির মোল সংখ্যাকে কত দিয়ে ভাগ দিব? সহগ 2 দিয়ে। এই রেশিওটা সবসময়ের জন্য কি হবে বলো তো? সমান। বুঝতে পারছি? এখন অঙ্কে যাওয়ার আগে একটা কনসেপ্ট খুব ভালো করে কেয়ারফুলি একটু ঠিক করে রাখো। এন জিনিসটা কি? বুঝছো ভাই, এন তো মূল সংখ্যা, এটা জানি না, এন মূল সংখ্যা, বাট এন এর আরেকটু ভিগারাসলি বুঝলে এন হলো বিক্রিয়ায় অংশগ্রহণকারী মূল সংখ্যা। ধরো একটা পদার্থ 100 মোল আছে, তখন কিন্তু ধরো এই হাইড্রোজেন 100 মোল আছে এই বিক্রিয়ায়, তখন এন এর মান কিন্তু 100 হবে না, এন হবে ধরো 100 মোলের ভিতর 30 মোল বিক্রিয়া করছে, তাহলে এন হবে 30। ক্লিয়ার? সো এন হলো বিক্রিয়ায় অংশগ্রহণকারী মূল সংখ্যা। তুমি যদি সহগ অনুপাত সূত্রের এই অনুপাতের কাহিনীটা আর এই কনসেপ্টটা মাথায় রাখো, তাহলে দেখবা এই কত কঠিন অঙ্ক কত চোখের নিমিষে আমরা সলভ করে ফেলতে পারবো। তাহলে আসো এবার আমরা করে ফেলি আমাদের সেই বিখ্যাত টাইপ 4 রাসায়নিক সমীকরণ ভিত্তিক গণনার একটা অঙ্ক। এটা আসলে সাধারণ সমস্যা বলি ক্যাটাগরির ভিতর পড়বে। অঙ্কটা অনেকটা এরকম যে 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে 750 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পূর্ণভাবে বিয়োজিত করে প্রমাণ তাপমাত্রা চাপে কত আয়তন অক্সিজেন পাওয়া যাবে। তো একটা কথা তোমাকে আগে বলে নিই যে ভাইয়া আমরা তো তোমাদের টাইপ করে অঙ্ক করায় যায়, বাট তুমি কি করে বুঝবে এটা কোন টাইপের অঙ্ক? পরীক্ষার খাতায় তো নিশ্চয়ই তোমাকে টাইপ করে প্রশ্ন দেওয়া থাকবে না। দেখো, টাইপ 1-এ আমরা যে মোল রিলেটেড অঙ্কগুলা করছিলাম, সেই অঙ্কগুলোর ক্ষেত্রে যে কোনো একটা জিনিসের ভর দেওয়া ছিল, সেই জিনিসের অনুসংখ্যা বের করতে হয়েছে, বা যে কোনো একটা জিনিসের ভর দেওয়া ছিল সেই জিনিসটার ঘনমাত্রা বের করতে বলছে দ্রবণে। যেমন মনে আছে আমরা উদ্ভাসের অঙ্কটাই করছিলাম, যেখানে কার্বনের ভর দেওয়া ছিল, কতটুকু কার্বন খরচ হয়েছে তার ভর চাইছিলাম হলো ওই কার্বনেরই পরমাণুর সংখ্যা। সো দেখো, টাইপ 1-এর অঙ্কগুলা মূলত হলো যার ডাটা দেওয়া আছে তারই আর একটা ডাটা যাচ্ছে, তাই না? যার ভর, কার্বনের ভর, কার্বনের পরমাণুর সংখ্যা। ক্লিয়ার? যার ডাটা দেওয়া আছে তার ডাটাই যাচ্ছে, এটা হলো টাইপ 1। টাইপ 3-তে হলো যার ডাটা দেওয়া আছে, দেখো 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট ডাটা দেওয়া আছে, পটাশিয়াম ক্লোরেট চাচ্ছে কার ডাটা? চাচ্ছে হলো কত আয়তন অক্সিজেন, হুইচ মিনস চাচ্ছে কিন্তু আরেকজনের ডাটা। সো এখন দেখো এই টাইপ 1 এর সাথে টাইপ 4 এর ডিফারেন্সটা কি? টাইপ 4 এ হলো যার ডাটা দেওয়া আছে আরেকজনের ডাটা চাই, আর টাইপ 1 এ হলো যার ডাটা দেওয়া আছে তার ডাটাই চাই। বুঝতে পারছি? সো যখন একজন থেকে অন্যজনের ডাটা চাবে, তার মানে বুঝতে হবে দেয়ার ইজ এ ডেফিনেটলি কেমিক্যাল রিঅ্যাকশন। সো এই কারণে অঙ্কগুলোকে আমরা বলি রাসায়নিক সমীকরণ ভিত্তিক গণনা। তো সমীকরণটা দেওয়া থাকলে তো ভালো, না দেওয়া থাকলে তোমার নিজের একটু বের করে নিতে হবে। পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন। এখন দেখো, আমরা জানি কিসের সাহায্যে করব? স্টোইকিওমেট্রিক ফর্মুলার সাহায্যে। স্টোইকিওমেট্রিক ফর্মুলাটা কি? যার মূল সংখ্যা। যেমন যদি পটাশিয়াম ক্লোরেটের মূল সংখ্যা হয়, তাহলে ভাগ হবে হলো পটাশিয়াম ক্লোরেটের সহগ দিয়ে, which is 2। তাহলে n অফ পটাশিয়াম ক্লোরেট ডিভাইডেড বাই 2। এখন আবার আমরা লিখতে পারি n অফ KCl বাই 2। এটা আমি আর লিখলাম না, কারণ আমরা একবারেই চলে যাই যেটা আমাদের দরকার, অক্সিজেন। তাহলে n অফ অক্সিজেন হলে অক্সিজেনের মূল সংখ্যাকে ভাগ দিব তার সহগ দিয়ে 3, তাই না? এখন দেখো আমরা কেন টাইপ 1 এত ভালো করে করছিলাম, বলছিলাম যে ম্যাচের ভিতর ওই শর্টগুলাই কাজে লাগবে। মূল সংখ্যা বের করা খুবই গুরুত্বপূর্ণ, এখন ওই সূত্রগুলা কাজে লাগবে। এখন দেখো পটাশিয়াম ক্লোরেটের মূল সংখ্যা কিভাবে বের করব? ভর দেওয়া আছে, আমরা জানি ভর দেওয়া থাকলে মূল সংখ্যা নির্ণয়ের ফর্মুলা হবে W/m, 2 তো নিচে থেকেই যাবে। অক্সিজেনের কোন সূত্রে যাব? দেখো, অক্সিজেনের প্রমাণ তাপমাত্রা ও চাপে আয়তন চাইছে, which means STP তে আয়তন। তাহলে STP তে আয়তন রিলেটেড মূল সংখ্যার একটা সূত্র শিখাইছিলাম না, VSTP লিটার ডিভাইডেড বাই 22.4। তাহলে আমরা ওই সূত্রে চলে যাই। এখন দেখো মানগুলো বসাই দিলেই হয়। W হলো পটাশিয়াম ক্লোরেটের প্রদত্ত ভর 5, যার একক গ্রাম হতে হবে, গ্রামই আছে।
ক্যাপিটাল এম হলো গ্রাম আণবিক ভর। তুমি যদি পটাশিয়াম ক্লোরেটের প্রতিটা জিনিসের পারমাণবিক ভর যোগ করে দেখো তাহলে পটাশিয়াম ক্লোরেটের আণবিক ভর হয় 122.6, নিচে ছিল 2। আর ওদিকে VSTP বাই 22.4, এখানে VSTP আননোন, 22.4 বসায় দাও, একবারই তোমার অ্যান্সার চলে আসতেছে। সরি, এটা কিন্তু লিটারে যদি তুমি দাও তাহলে অ্যান্সারটা হবে এরকম 1.3703 লিটার। লিটার এককে অ্যান্সারটা হলো 1.3703 লিটার। সো আশা করা যায় তোমরা এখন এই অঙ্কগুলা এরকম যত অনেক উদাহরণ আছে বিভিন্ন বইতে অঙ্কগুলা করতে পারবা। সো এবার আমরা টাইপ 4 এর আরেকটা এক্সক্লুসিভ এক্সাম্পল দেখবো, এক্সাম্পল 2। খুব সুন্দর একটা ম্যাথ, আমার খুব প্রিয় একটা ম্যাথ। ম্যাথটা হলো এরকম যে পিতল, যেটা কপার আর জিঙ্কের একটি সংকর ধাতু, এর 10 গ্রাম পিতলের সঙ্গে অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 750 মিলিমিটার চাপে 3240 মিলিলিটার হাইড্রোজেন পাওয়া যায়। সংকর ধাতুটিতে কপার ও জিঙ্কের শতকরা সংযুক্তি বের করো। তো আমি বলছিলাম যে রাসায়নিক সমীকরণ ভিত্তিক গণনার ভিতরে আমরা একটা টাইপে কিন্তু আছে সংযুক্তির ম্যাথগুলো আমরা এই সমীকরণ ভিত্তিক গণনার কনসেপ্টের সাহায্যে বের করতে পারি। দেখো কিভাবে করি। তো অবশ্যই তোমরা দেখে আসছো যে একটা রিঅ্যাকশন দরকার এই টাইপের ম্যাথের জন্য। আর এটা যে এই টাইপের ম্যাথ এটাও বুঝতে পারছো, কারণ সব ডেটা দেয়া হাইড্রোজেনের, বাট বের করতে হবে আসলে কার ভর বলো তো, কতটুকু কপার আছে কতটুকু জিঙ্ক আছে এইটার ভর। সো একটা ডেটা থেকে আরেকটা জিনিসের ভর বের করা মানেই রাসায়নিক সমীকরণ ভিত্তিক গণনা। তো এখন আগে চিন্তা করো, যদি ওই সংকর ধাতুটার ভিতরে যখন সালফিউরিক অ্যাসিড মিশাবো, তার দুইটা পার্ট আছে সংকর ধাতুর, একটা হলো কপার আর একটা জিঙ্ক। কপার সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে কি করবে? দেখো কপার কিন্তু আসলে সালফিউরিক অ্যাসিডের সাথে কোনো রিঅ্যাকশনই করবে না। কারণটা হলো সক্রিয়তার সিরিজে কপারের অবস্থান হাইড্রোজেনের কিন্তু নিচে, এবং এখানে যেহেতু লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে, সো এই কারণে আমাদের হাইড্রোজেনকে কিন্তু কপার প্রতিস্থাপন করতে পারবে না। এখন দেখো ওই সংকর ধাতুর সাথে যখন সালফিউরিক অ্যাসিড মিশানো হবে তখন কি হবে? সংকর ধাতুটার দুইটা পার্ট আছে, একটা হলো কপার আর একটা হলো জিঙ্ক। সালফিউরিক অ্যাসিড দুইজনের সাথেই বিক্রিয়া করবে। তো কপার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি হবে? দেখো কপার সালফিউরিক অ্যাসিডের সাথে কিন্তু বিক্রিয়া করে কোনো কিছুই উৎপন্ন হবে না, অ্যাকচুয়ালি এখানে কোনো রিঅ্যাকশনই হবে না। কেন বলো তো? আমরা জানি কপার কিন্তু সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের চেয়ে নিচে অবস্থান করে, হাইড্রোজেন কপারের চেয়ে উপরে অবস্থান করে, তাই কপারের পক্ষে কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করা সম্ভব না। ওকে, এবার জিঙ্কের কথা চিন্তা করো। হাইড্রোজেন অপেক্ষা কিন্তু জিঙ্ক সক্রিয়তা সিরিজের উপরে অবস্থান করে, তাই জিঙ্ক কিন্তু সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দিবে। তো এই যে হাইড্রোজেনগুলোর কথা বলা হয়েছে এখানে, এই হাইড্রোজেনটা কিন্তু আসলে জিঙ্কের বিক্রিয়ার সাহায্যে বের হয়েছে। এখন দেখো তাহলে এখানে আমরা আমাদের স্টোইকিওমেট্রির ফর্মুলা অ্যাপ্লাই করি, লিখতে পারি এখানে প্রত্যেকের সহগী হলো 1, তাহলে n জিঙ্ক ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু n হাইড্রোজেন ডিভাইডেড বাই 1। বাকিগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ ওগুলো আমাদের ম্যাথের ক্ষেত্রে কোনো ম্যাটার করতেছে না, ওগুলো নিয়ে কোনো ডেটা দেওয়া নাই। তাহলে আমরা লিখতে পারি n জিঙ্ক বাই 1 ইজ ইকুয়াল টু n হাইড্রোজেন বাই 1, অথবা 1 গুলা বাদ দিলে লিখতে পারি না মোল অফ জিঙ্ক ইকুয়াল টু মোল অফ হাইড্রোজেন। এখন তাহলে আসো কোন সূত্রে যাব? জিঙ্কের ভর জানা দরকার আমার, তাহলে আমরা এই সূত্রে যাই W বাই M। M কত? 65.4। সো বুঝতে পারছো আশা করা যায় এখানে কেন W বাই 65.4 হয়েছে, কারণ জিঙ্কের ক্ষেত্রে N এর সূত্র হলো W বাই M, কারণ এটার ভর বের করব। M 65.4 জিঙ্কের আণবিক ভর, W আননোন। আচ্ছা, এদিকে হাইড্রোজেনের ক্ষেত্রে কোন সূত্রে যাব? দেখো হাইড্রোজেন একটা গ্যাস, গ্যাসের আয়তন দেওয়া আছে। তোমরা অনেকে চিন্তা করতে পারো একটু আগের অঙ্কটার মতো এখানে হয়তো আমরা VSTP বাই 22.4 সূত্রে যাব, বাট ওইটা ভাইয়া কখন অ্যাপ্লিকেবল হবে? যখন STP তে থাকবে। আমার কন্ডিশন থেকে STP তে আছে, দেখো টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার 750 মিলিমিটার, তাহলে এটা কিন্তু STP তে নাই। STP তে না থাকলে at different temperature and pressure apart from STP যদি দেওয়া থাকে, তাহলে গ্যাসের আয়তনের ক্ষেত্রে মূল সংখ্যার সূত্র হবে কোনটা বলো তো? PV বাই RT, কারণ তোমার ভিন্ন ভিন্ন প্রেসার আর টেম্পারেচার তুমি ইচ্ছা করলে এখন ইনপুট দিতে পারো। তাহলে চিন্তা করো P এর মান কত? 750, এটাকে আমি 760 দিয়ে ভাগ করে ATM এ নিয়ে গেছি। ভির মান কত? 3240 মিলিলিটার, এটাকে আমি 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়ে গেছি, কারণ লিটার আর ATM এ হলে আর এর মান হয় 0.0821। টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস,
তার মানে 300 কেলভিন। দেখো ইজিলি আমার এখান থেকে ডাব্লিউ বের হয়ে আসতেছে 8.5 গ্রাম। বুঝতে পারছি? তাহলে এখানে বলো তো কতটুকু জিঙ্ক আছে? 8.5 গ্রাম। এখন টোটাল 10 গ্রাম ছিল পিতল, তার ভিতর জিঙ্ক যদি 8.5 গ্রাম হয় তাহলে 100 গ্রামে জিঙ্ক কত হবে? আমার মনে হয় এটা মুখে মুখে আমরা করে ফেলতে পারি। জিঙ্কের পরিমাণ হবে তাহলে 85%, আর অবশিষ্টটা কপার, তাহলে কপারের পরিমাণ হবে 15%। সো আশা করা যায় তোমরা এরকম সংযুক্তি রিলেটেড ম্যাথও কিন্তু এখান থেকে সাহায্যে করে ফেলতে পারবা। তাহলে আশা করা যায় এই টাইপের সংযুক্তি রিলেটেড ম্যাথও তোমরা এই সূত্রের সাহায্যে এই কনসেপ্ট ইউজ করে ফেলতে পারবা। তো সোফার আমরা রাসায়নিক সমীকরণ ভিত্তিক গণনা যে টাইপ 4 এর আন্ডারে সাব টাইপের কি ম্যাথ দেখছি। আমরা দেখছি প্রথমে একটা সাধারণ সমস্যা বলি, তারপর আমরা দেখছি একটা সংযুক্তি নির্ণয়, এবার আমরা দেখব একটা ভেজালের অঙ্ক বা বিশুদ্ধতার অঙ্ক। অঙ্কটা এরকম যে 12.5 গ্রাম চুনা পাথরকে HCl এর সাথে বিক্রিয়া করে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 99.99 কিলোপ্যাসকেল চাপে 2.53 ডেসিমিটার কিউব কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। ওই চুনা পাথরের শতকরা বিশুদ্ধতা কত? তো বিশুদ্ধতার যে অঙ্কগুলো এগুলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা এখানে লিখে রাখতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কগুলোর একটা ফিলোসফি আছে, খুব সুন্দর একটা ফিলোসফি, এটা সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে দেখো এই জিনিসটার ভিতর কিছুটা ভেজাল মিশানো আছে, এই কারণেই তো আমাদের বিশুদ্ধতা বের করতে বলছে। তাই আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে এই বিক্রিয়কের যে ডাটাটা দেওয়া এটা আসলে ভুল, এটা ঠিক না। আমরা কখনোই 12.5 ধরে অঙ্ক করবো না, আমরা এইটারই সঠিক ডাটাটা বের করব। সো মনে থাকবে তো যে ভেজালের অঙ্ক বা বিশুদ্ধতার অঙ্কে বিক্রিয়কের ডাটা অলওয়েজ ভুল থাকে। ক্লিয়ার? সো ওইটাই আসলে আমরা বের করব যে কত গ্রাম চুনা পাথর আছে, দেন কম্পেয়ার করব ভেজাল কতটুকু বিশুদ্ধ কতটুকু। তো আসলে আমরা আমাদের স্টোইকিওমেট্রিকের ম্যাজিক্যাল যে ফর্মুলা সেটা দিয়ে করে ফেলি। তো প্রথমে রিয়াকশনটা লিখি। ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথরের সাথে HCl এর রিয়াকশন করলে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়। অবশ্যই রিয়াকশন ব্যালেন্স করতে হবে। এবার দেখো আমার এটার ভর বের করা দরকার, আর ডেটা দেওয়া আছে হলো কার্বন ডাইঅক্সাইডের। তাহলে আমরা এদের ভিতর স্টোইকিওমেট্রিক রেশিওটা নিই। ক্যালসিয়াম কার্বনেটের আগে সহগ 1, তাই 1 দিয়ে ভাগ। কার্বন ডাইঅক্সাইডের সহগ 1, তাই 1 দিয়ে ভাগ। এখন দেখো এটা যেহেতু ভর দরকার তাহলে কোন সূত্রে যাব? W ডিভাইডেড বাই M। তাহলে W আননোন, M হলো ক্যালসিয়াম কার্বনেটের 100। আর এইটার সবকিছুই দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে আমার টেম্পারেচার, দ্যাট মিন্স T, দেওয়া আছে আমাদের ভলিউম, দ্যাট মিন্স V, দেওয়া আছে প্রেসার P। আমার মনে বুঝতেই পারতেছো এটার মূল সংখ্যা কোন সূত্র দিয়ে বের করব? PV বাই RT। তো P হলো 99.99 কিলোপ্যাসকেল, এটাকে আমি প্যাসকেলে কনভার্ট করছি। V হলো 2.53 ডেসিমিটার কিউব, এটাকে আমি 10⁻³ দিয়ে মিটার কিউবে কনভার্ট করছি। তাহলে সবগুলা SI ইউনিট চলে আসছে, আর এর মান হবে 8.314। T দেওয়া আছে কত? 37 ডিগ্রি সেলসিয়াস। এটার সাথে আমরা 273 যোগ করে দিই কেলভিনে আনার জন্য, তাহলে T হয়ে যায় 310 কেলভিন। তাহলে দেখো PV বাই RT বসাই দিলে আমরা ইজিলি W এর মান পেয়ে যাব। W এর মানটা হলো 9.82 গ্রাম। তার মানে ওরা যে ভুল ডাটাটা দিছিল 12.5 গ্রাম, ওটা আসলে ভুল। আসলে চুনের পরিমাণ হলো 9.82 গ্রাম। তাহলে দেখো শতকরাই বিশুদ্ধতা বের করতে বলছে, না বললেও আমরা বিশুদ্ধতা বা ভেজাল সবসময় শতকরাই বের করব। তাহলে 12.5 গ্রামের ভিতর আছে কত গ্রাম অ্যাকচুয়ালি বলো তো? 9.82 গ্রাম। তাহলে 100 গ্রামের ভিতর কত? ঐকিক নিয়ম করলেই বের হয়ে আসে 78.56 গ্রাম। সো আমার অ্যান্সার হলো গিয়ে 78.56%। এটাই হলো শতকরা বিশুদ্ধতা। যদি ভেজাল বের করতে বলে তাহলে 100 থেকে এটা বিয়োগ করে দিলেই হয়ে যায়, এটা হবে আমার ভেজাল। তো আশা করা যায় ভেজাল বা বিশুদ্ধতার অঙ্কগুলো তোমরা স্টোইকিওমেট্রি দিয়ে করে ফেলতে পারবা। ফিলোসফি একটা, সেটা হলো বিক্রিয়কের ডাটা কি বলতো? ভুল। এবার টাইপ 4 এর পরবর্তী এক্সাম্পল 4। 1 গ্রাম হাইড্রোজেন এবং 1 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে কত গ্রাম পানি উৎপন্ন করে? কি হাসি আসছে যে এত কঠিন কঠিন অঙ্ক করার পর এরকম একটা সহজ অঙ্ক কেন আসলো? কারণ আমরা তো জানি যে বিক্রিয়কের মোট ভর উৎপাদের মোট ভর সমান, তাহলে 1 আর 1 মিলাই তো 2 হবে, তাহলে অঙ্ক করার কি দরকার? না, দেখো অঙ্কে একটা খুব বড় সমস্যা আছে। আমরা স্টোইকিওমেট্রিক ফর্মুলার সাহায্যে সলভ করার আগে দেখি যে অঙ্কটার স্পেশালিটিটা কি। দেখো আমরা জানি যে হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়াটা এরকম, তাহলে যদি 4 গ্রাম আদর্শ অবস্থায় 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 36 গ্রাম পানি উৎপন্ন করে। এখন আমার অঙ্কে বলা আছে এটারও 1 গ্রাম আছে, এটারও 1 গ্রাম আছে, এটার কত গ্রাম? তো কথা হলো
তুমি 4 গ্রাম হাইড্রোজেন থাকলে 36 গ্রাম পানি হয়। এখন যদি 1 গ্রাম হাইড্রোজেন থাকে তাহলে সেই হিসাবে পানি হবে কয় গ্রাম বলো তো? 4 গ্রাম থেকে 36 গ্রাম, তাহলে 1 গ্রাম থেকে হবে হলো 9 গ্রাম, রাইট? আবার চিন্তা করো, তুমি যদি এটার সাপেক্ষে করো তাহলে আমার 32 গ্রাম থেকে হয় 36 গ্রাম, তাহলে 1 গ্রাম থেকে হবে কত গ্রাম বলো তো? 36/32 গ্রাম। তাহলে দেখো অ্যান্সার কিন্তু দুইটা আসতেছে। তুমি যদি হাইড্রোজেনের সাপেক্ষে পানির পরিমাণ বের করো তাহলে একটা আসতেছে, আর অক্সিজেনের সাপেক্ষে পানির পরিমাণ বের করলে কিন্তু আরেকটা আসতেছে। আর মজার ব্যাপার হলো কোনোভাবেই দুই আসতেছে না। তাহলে কাহিনীটা কি? দেখো কাহিনীটা কি সেটা একটু পর বুঝতে পারবা, আগে বলি এই দুইটার ভিতর কোনটা ঠিক। দেখো 1 আর 1 2 গ্রাম মিলে কখনো 9 গ্রাম পানি কি হইতে পারে? কখনো না, কারণ মোট ভর সর্বোচ্চই তো 2 গ্রাম, নতুন কোনো পদার্থ তার সৃষ্টি হইতে পারে না। তাহলে এটা সঠিক না, সঠিক অ্যান্সার হলো এইটা 36/32। এখন কথা হলো কেন এইটা সঠিক হলো না আর এইটা সঠিক হলো? দেখো আসলে তুমি যে কাজটা করছো, তুমি যে 1 গ্রামের সাপেক্ষে পানির ভরটা বের করছো বা আমিই করছি যেটা, এটা কি আসলে ঠিক হয়েছে? আসলে 1 গ্রাম কি হাইড্রোজেন বিক্রিয়া করে? খুব সহজ একটা চেক দেখো, বলা আছে যে 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে একটু চিন্তা করো, 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে 16 গ্রাম অক্সিজেনের সাথে, 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে কত? 8 গ্রাম অক্সিজেনের সাথে। এখানে কি 8 গ্রাম অক্সিজেন আছে? এখানে অক্সিজেন আছেই 1 গ্রাম। তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের 8 গ্রাম অক্সিজেন দরকার, 8 গ্রাম অক্সিজেন তো নাই। তাহলে 1 গ্রাম অক্সিজেন কি আসলে ফুল বিক্রিয়া করবে? করবে না। তার মানে এখানে আসলে হাইড্রোজেন পুরাটা বিক্রিয়া করে না। এবার একটু অক্সিজেনের কথা চিন্তা করি, 32 গ্রাম বিক্রিয়া করে 4 গ্রামের সাথে, তাহলে 16 গ্রাম করবে 2 গ্রামের সাথে, 8 গ্রাম করবে 1 গ্রামের সাথে, 4 গ্রাম করবে হাফ গ্রামের সাথে, 2 গ্রাম করবে 1/4 গ্রামের সাথে, 1 গ্রাম করবে 1/8 গ্রামের সাথে। তাহলে দেখো 1 গ্রাম অক্সিজেন আসলে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হলো 1/8 গ্রাম। তাহলে এইবার এই 1 গ্রাম অক্সিজেন আর 1 গ্রাম হাইড্রোজেন মিলায় মোট পানি হয় 1 + 1/8 which is 9/8। দেখো 36/32 কিন্তু আসলে 9/8। বুঝতে পারছি? সো মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হলো এই অঙ্ক যদি তুমি হাইড্রোজেনের ডাটা দিয়ে চিন্তা করো তাহলে পুরাই ভুল হয়ে গেছে, বাট অক্সিজেনের ডাটা দিয়ে চিন্তা করলে হবে। কারণ হাইড্রোজেন ফুল বিক্রিয়া করে না, হাইড্রোজেনের একটা অংশ বিক্রিয়া করে, আর অক্সিজেন ফুল বিক্রিয়া করে। সো দেখো এই টাইপটা, টাইপ 4 এর ভিতরে একটা সাব টাইপ, খুব ইম্পর্টেন্ট একটা সাব টাইপ, এই টাইপটার নাম হলো লিমিটিং রিঅ্যাকট্যান্ট বা লিমিটিং বিক্রিয়ক। বলতো কে লিমিটিং বিক্রিয়ক? ভাইয়া যে ফুল বিক্রিয়া করে তাকেই আমরা বলি লিমিটিং বিক্রিয়ক। দ্যাট মিন্স অক্সিজেন হলো আমাদের লিমিটিং বিক্রিয়ক, কারণ অক্সিজেনের 1 গ্রামের 1 গ্রামে বিক্রিয়া করছে, হাইড্রোজেনের সামান্যটুকু বিক্রিয়া করছে, হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক না। এখন কথা হলো কিভাবে ভাইয়া বুঝবো কে লিমিটিং বিক্রিয়ক? আমি কিভাবে বুঝলাম? বাংলা পদ্ধতি, এর সাথে এত গ্রাম, এর সাথে এত গ্রাম হিসাব করে দেখো যে কার ফুল বিক্রিয়া হয় আর কার ফুল বিক্রিয়া হয় না। তাহলে বাংলা পদ্ধতির মাধ্যমে তুমি বের করো কে লিমিটিং বিক্রিয়ক, তারপর সেই লিমিটিং বিক্রিয়কের সাপেক্ষে তুমি বের করে ফেলো যে কতটুকু উৎপাদ উৎপন্ন হবে। কি ভাল লাগতেছে না? ইংলিশ পদ্ধতি দরকার। স্টোইকিওমেট্রি কই? হ্যাঁ স্টোইকিওমেট্রি এখানে আছে। দেখো স্টোইকিওমেট্রিক ফর্মুলার সাহায্যে এই অঙ্কটা আমরা খুব সহজেই সলভ করতে পারি এবং এটাও বের করতে পারি কে হলো আমাদের লিমিটিং বিক্রিয়ক, চেক করা লাগবে না। দেখো খুব মজার একটা ব্যাপার, আমরা রিঅ্যাকশন থেকে লিখতে পারি হাইড্রোজেন বাই 2 আর অক্সিজেন বাই 1, তাই না? এটা সব 2, এটা সব 1, মাঝখানে ইকুয়াল টু দিলাম না। কেন দিলাম না একটু পরে বলতেছি। এখন দেখো ভর দেওয়া দুইজনেরই, তাহলে W/M W/M। আচ্ছা তাহলে হাইড্রোজেনের কত দেওয়া? 1 গ্রাম, আণবিক ভর 2, আর অক্সিজেনের 1, আণবিক ভর 32। তাহলে দেখো এই রেশিওটা আসে আমার 1/4, এই রেশিওটা আসে 1/32। 1 রেশিও দুটো তো সমান হলো না, তাহলে কি আমার স্টোইকিওমেট্রি ভুল? কি মনে হয় কেন সমান হলো না? মনে আছে স্টোইকিওমেট্রিক ফর্মুলার শুরুতে একটা কথা বলছিলাম, স্টোইকিওমেট্রিক এন হলো জানি কোন এন? বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থ। এখানে পুরো 1 গ্রাম হাইড্রোজেন কি অংশগ্রহণ করছে? করে নাই। তাহলে কি দুইটা রেশিও সমান হবে? হবে না। সো দেখো লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে আসলে তুমি বিক্রিয়ক দুইটার স্টোইকিওমেট্রিক রেশিও সমান হবে না। এখন বলো তো কোনটা এর ভিতর লিমিটিং বিক্রিয়ক? অবশ্যই যেটা ছোট সেটাই হলো আমাদের লিমিটিং বিক্রিয়ক। যেহেতু এইটা ছোট তার মানে অক্সিজেন হলো আমার লিমিটিং বিক্রিয়ক।
কারণ সে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। জিনিসটাকে যদি তুমি একটু ফিজিক্যালি ফিল করতে চাও, আমরা এইভাবে বলতে পারি, ধরো একটা কলমের দোকান, হাজার হাজার কলম আছে, প্রতিটা কলমের দাম 5 টাকা। তুমি 10 টাকা নিয়ে গেলে দোকানদার কয়টা কলম দিবে? 2টা। তুমি 20 টাকা নিয়ে গেলে দোকানদার কয়টা কলম দিবে? 4টা। দোকানদারের কলম কি শেষ হয়ে যাচ্ছে? না, দোকানদারের কাছে কিন্তু অনেক কলম আছে, অগণিত কলম আছে। কারটা শেষ হয়ে যাচ্ছে? তোমার টাকা। কেন? কারণ দোকানদারের কলম তুলনায় তোমার টাকা হলো কম। সো যার রেশিও কম তারটা কিন্তু আগে শেষ হয়ে যায়। সো এই কারণে দেখো, অক্সিজেনের স্টোইকিওমেট্রিক রেশিও কম মানে অক্সিজেন আগে শেষ হয়ে যাবে, সম্পূর্ণ বিক্রিয়া করবে, হুইচ মিনস অক্সিজেন হলো লিমিটিং বিক্রিয়ক। সো যে কোনো বিক্রিয়ায় কে লিমিটিং বিক্রিয়ক আশা করা যায় এখন আমরা বুঝতে পারবো। এখন দেখো, আমি বলছি কি অঙ্কটা আমাদের করতে হবে লিমিটিং বিক্রিয়কের সাহায্যে। সো আমরা এই অংশের সাহায্যে আসলে অঙ্কটা করতে পারবো, এই অংশের সাহায্যে পারবো না, কারণ লিমিটিং বিক্রিয়ক না। তাহলে অক্সিজেনের সাথে পানির সম্পর্কটা কি? অক্সিজেন বাই 1 ইজ ইকুয়াল টু পানি বাই 2, ঠিক আছে না? কারণ একটু দেখো, অক্সিজেনের সহগ 1, পানির সহগ 2। আচ্ছা, এখন অক্সিজেন বাই 1 এই রেশিওর মানটা তো আমরা বেরই করলাম 1/32, আর পানির ক্ষেত্রে কত হবে? এটা ভর বের করবো W বাই M, M পানির 18, এখানে নিচে থাকলো 2, দেখো W সমান সমান আসে 36/32 বা 9/8। ক্লিয়ার? সো দেখো, স্টোইকিওমেট্রি থেকেও কিন্তু আমরা সেম অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারতেছি যে পানির ভর আসলে 9/8 গ্রাম। এখন দেখো এই অঙ্কটা, তাহলে সামারি আমরা একটু করি, একটু নতুন লাগতে পারে তোমাদের অঙ্কটা। সো সামারি হলো এটা, আমরা আসলে বিক্রিয়ক সমূহের ভিতর স্টোইকিওমেট্রিক রেশিও নিয়ে দেখবো, নিয়ে যেটা ছোট হবে সেটাকে লিমিটিং বিক্রিয়ক ধরবো, এবার সেই ছোট রেশিওটার সাহায্যে উৎপাদের মান বের করবো। এখন দেখো, যদি প্রশ্নটা আরেকটু লেজ জোড়ায় দেওয়া হয়, যেমন প্রশ্ন যদি করা হয় কতটুকু হাইড্রোজেন বিক্রিয়া করবে না, মানে হাইড্রোজেন তো 1 গ্রাম বিক্রিয়া ফুল করতেছে না, কিছুটা করতেছে, কতটুকু করবে কতটুকু করবে না সেটাও আমরা বের করতে পারি। কিভাবে? আমরা যেহেতু জেনে গেছি যে অক্সিজেন ফুল বিক্রিয়া করে, তাহলে এই রেশিওটা ঠিক, এই রেশিওটার সাহায্যে আমরা একটা নতুন হাইড্রোজেনের পরিমাণ বের করব। এই এনটা কোনটা বলতো? এই এন হলো বিক্রিয়ায় অংশগ্রহণকারী। আগের বার সমান হয়েছিল না কেন বলতো? কারণ তখন পুরাটা অংশগ্রহণকারী ছিল না, এই কারণে আমাদের রেশিও সমান হয় নাই। এবার যে এনটা নিয়ে ভ্যালুটা পাবো এটা পুরো অংশগ্রহণকারী। তাহলে দেখো, অক্সিজেন বাই 1 এর মান কত? 1/32, আর এইটা হলো W বাই M, W M হলো 2/2। তাহলে দেখো এখান থেকে চলে আসে W ইজ ইকুয়াল টু 1/8 গ্রাম। তার মানে অংশগ্রহণকারী 1/8 গ্রাম, মোট কত ছিল? 1 গ্রাম। তাহলে অংশগ্রহণ করতেছে না হলো 1 - 1/8 গ্রাম, which means 7/8 গ্রাম। তাহলে এরা হলো অংশগ্রহণ করে না, এরা হলো অংশগ্রহণ করে। তো এখান থেকে আরো অনেক ভাবে প্রশ্ন আসতে পারে, কয়টা অণু অংশগ্রহণ করে না বা কয়টা পরমাণু অংশগ্রহণ করে না, তখন আবার তুমি W বাই M এর সাহায্যে সাথে N বাই N এর সূত্র অ্যাপ্লাই করে অণু বা পরমাণুর সংখ্যাও কিন্তু বের করে নিয়ে আসতে পারবা। সো এখন থেকে যদি দুইটা বিক্রিয়কের ডেটা দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এটা লিমিটিং বিক্রিয়কের ম্যাথ, তখন তুমি স্টোইকিওমেট্রি দিয়ে চেক করবা কোনটা লিমিটিং বিক্রিয়ক, যেটা রেশিও কম হবে, দেন সেটার সাহায্যে তুমি বাকি পার্টের অঙ্কগুলো আশা করা যায় সলভ করতে পারবা। আমাদের পরবর্তী টাইপ হলো টাইপ 5 অম্ল ক্ষার টাইট্রেশন। তোমরা বুঝতেই পারছো এটা হলো পরিমাণগত রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ। তো দেখো, আমরা সাধারণত অঙ্ক করার আগে একটু দেখি যে এই জায়গায় কি টাইপের অঙ্ক আসে, কারণ এটা আমাদের জন্য কিন্তু বেশ ফ্যামিলিয়ার, কারণ বোর্ডেও এরকম অঙ্ক আমরা অনেক অনেক করে এসেছি। এখানে একটা অ্যাসিডের সাথে একটা ক্ষারের বিক্রিয়া থাকে, যেহেতু অম্ল ক্ষার টাইট্রেশন, যেমন ধরে নিচ্ছি আমি HCl এর সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হচ্ছে। এরপর কি হয় যে কোনো একটা অ্যাসিডের আয়তন ঘনমাত্রা দেওয়া থাকে, ক্ষারের হয়তো বা আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা বের করতে বলে, অথবা অনেক অঙ্কে একটু ভর রিলেটেডও কোনো প্রশ্ন থাকতে পারে। তো দেখো, আমরা একটু চিন্তা করি যে আমরা এর আগে যে স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্টের সাহায্যে ম্যাথ করা শিখেছি সেটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে সেখানে সমীকরণটা কিরকম দাঁড়ায়। দেখো, আমরা ধরো HCl এর সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হচ্ছে, আমি সমতাও করছি, তাহলে HCl এর আগে একটা 2 আসে, আর হলো আমাদের পানির আগেও একটা 2 আসে। বাট যেহেতু এটা এখানে পানি নিয়ে আমাদের তেমন কোনো কাহিনী নেই, আমাদের মেইন কাহিনী হলো HCl আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে। তো এখানে যদি আমরা আমাদের স্টোইকিওমেট্রিক ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে আশা করা যায় তোমাদের মনে আছে যে যার মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ, তাহলে HCl বাই হবে 2 আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বাই হবে 1। ওকে, তাহলে এবার এখান থেকে যদি আমি আর গুণন করি তাহলে কি দাঁড়ায় দেখো, HCl ইন্টু 1 আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইন্টু
2। এরপরে কি হবে এটা আমি পরে দেখাচ্ছি, তার আগে একটু দেখি আমরা বোর্ডে কি করতাম। আমরা বোর্ডে এই লাইনটার পরে এই যে HCl ইন্টু 1 আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইন্টু 2, এই লাইনটার পরও আমরা n এর একটা সূত্র বসাই দিতাম। বলো তো কোন সূত্র? আমরা জানি n সমান সমান v ইন্টু s। ওই যে আমরা শিখছিলাম না n এর সূত্র vs w/m এরকম। তো ওখান থেকে v ইন্টু s সূত্র বসাই দিয়ে আমরা এরকম একটা লাইন পেতাম যে VA ইন্টু SA ইজ ইকুয়াল টু VB ইন্টু SB। এ দেওয়ার কারণ হলো যেহেতু অ্যাসিডের আয়তন, এই কারণে এ দেওয়া হয়েছে, আর বি হলো যেহেতু বেজের আয়তন মানে ক্ষারের আয়তন, এই কারণে বি দেওয়া হয়েছে। অনেক সময় অনেক বইতে হয়তো বা V1S1 ইজ ইকুয়াল টু 2V2S2 দেখতে পারো। সো বেসিক্যালি এইটা আমার দেখানোর একটা কারণ ছিল, তুমি বোর্ডে যে অঙ্কগুলা করে আসছো সেটা যে আসলে স্টোইকিওমেট্রি থেকেই আসছে এটা আশা করা যায় তুমি এখন বুঝতে পারছো। হয়তো বা তোমরা তখন বুঝতে পারো নাই, বাট এখন আসলে দেখো জিনিসটা কিন্তু আসলে স্টোইকিওমেট্রিক ফর্মুলা থেকেই আসছে। আচ্ছা, আর দ্বিতীয় কথা হলো একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু একটা ভুল হয়েছে। বলো তো কি ভুল? হ্যাঁ, আমি তোমাদের যখন মূল সংখ্যা নির্ণয় শিখাইছি আমি একটা জিনিস বলছিলাম যে n ইজ ইকুয়াল টু vs, এই ফর্মুলাটার সময় সবসময় v এর একক জানি কি হতে হবে ভাইয়া? লিটার। এই কারণে আমি এটাকে বলতাম n ইজ ইকুয়াল টু vls। বাট আমরা কিন্তু বইয়ে কখনো এটা লিটারে বসাই নাই। বাট বলো তো তাহলেও কেন অঙ্কটা হয়েছে কারণ এই পাশে লিটার না বসা একটা ভুল হয়ে গেছে, আবার এই পাশেও লিটার না বসানো একটা ভুল হয়ে গেছে, আর দুই পাশ থেকে ভুল কাটা গেছে। অর্থাৎ এখানেও তোমার উচিত ছিল 10⁻³ দিয়ে গুণ করা, এখানেও উচিত ছিল 10⁻³ দিয়ে গুণ করা, দুই পাশ থেকে জিনিসটা কাটাকাটি গেছে। বাট দেখো এখন থেকে আমরা সবসময় n ইজ ইকুয়াল টু vls এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব না। এমন হতে পারে এক পক্ষে আমরা n ইজ ইকুয়াল টু vls ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, অন্য পক্ষে n ইজ ইকুয়াল টু w/m ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। তাহলে বলো তো এবার কি দুই পাশে ভুল কাটাকাটি যাবে? নিশ্চয়ই ভাবছো যে যাবে না। তাহলে এবার থেকে একটু সাবধান থেকো যে কখন আমি লিটারের দুই পাশেই যদি লিটার নেওয়ার দরকার হয় তাহলে দুই পাশ থেকে 1000 ভাগ না দিলেও সমস্যা নাই। বাট যদি কোনো এক পাশে তুমি VLS ফর্মুলা অ্যাপ্লাই করলা, অন্য পাশে W/M ফর্মুলা অ্যাপ্লাই করলা, তাহলে কিন্তু অবশ্যই এই পাশে আয়তনকে কি হতে হবে বলো তো? লিটার। ওকে, সো দিস ওয়ার দ্য সাম বেসিক কথাবার্তা অ্যাবাউট অ্যাসিড বেস টাইট্রেশনের বোর্ডের জিনিস সম্পর্কে আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে আসলাম। বাট এখন দেখো আমি লিখে রাখছিলাম এটা বোর্ড, বাট অ্যাডমিশনের সময় আমরা কিন্তু অঙ্কগুলো এইভাবে করব না, একটু অন্যভাবে করব। দেখো কিভাবে করব। তো আমরা আবারও ওই লাইনটাই ফেরত আসি, আর গুণন করার পর থাকে 1 ইন্টু NaCl ইজ ইকুয়াল টু 2 ইন্টু n ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখন দেখো এই 1 বা এই 2 এই সংখ্যাটা কি কোনো আর কোথাও দেখছো বা এর কোনো অন্য সিগনিফিকেন্স আছে? আমি একটু হিন্টস দিই। দেখো তো এই যৌগটার সাথে 1 এর বা এই যৌগটার সাথে 2 এর কি কোনো সম্পর্ক আছে? মনে আছে আমরা নরমালিটি শেখার সময় একটা টার্মের সাথে পরিচিত হয়েছিলাম, টার্মটার নাম হলো তুল্য সংখ্যা। এসিডের তুল্য সংখ্যা কি ছিল? যে কয়টা হাইড্রোজেন দিতে পারে। দেখো তো HCl কয়টা হাইড্রোজেন দিতে পারে? একটা। তাহলে HCl এর তুল্য সংখ্যা কত হবে? 1। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, ক্ষারীয় যৌগের তুল্য সংখ্যা হলো যে কয়টা OH দিতে পারে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কয়টা OH দিতে পারে? 2টা। তাহলে এই 2টা আসলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা। সো বুঝতে পারছি আসলে এই ফাইনাল লাইনটায় এটাও বলা যায় যে যে জিনিসটা আসছে সেটা হলো গিয়ে তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যা। এটা কার জন্য? অম্লের জন্য। এবং সেটা কার সমান হবে? তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যা অফ কার বলতো? ক্ষার। সো আমরা এখন এই সূত্র থেকে একটা অনুসিদ্ধান্তে আরেকটা সূত্র তৈরি করলাম, সেটা হলো তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যা, অম্লের যা হবে গুণফল, তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যা, ক্ষারের গুণফলও তাই হবে। এবং একটা জিনিস দেখো এই সূত্রটায় আরো একটা স্পেশালিটি আছে, আরেকটা বিশেষ অ্যাপ্লিকেশন আছে। যদি একাধিক অম্ল বা একাধিক ক্ষার থাকে এই সূত্রে কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই বলতো? কারণ আমরা এর আগে একটা সামেশন অ্যাড করে দিলেই হয়ে যাবে। তার মানে যদি একাধিক অম্ল থাকে তাহলে প্রতিটা অম্লের তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যার গুণফলের যোগফল, একাধিক ক্ষার থাকলে প্রতিটা ক্ষারের তুল্য সংখ্যা ইনটু মোল সংখ্যার গুণফলের যোগফলের সমান হবে। ভাইয়া এখন থেকে এই সূত্রটাকে বক্স করে রাখো। অম্ল ক্ষার টাইট্রেশন বা জারণ বিজারণ টাইট্রেশন বা যে কোনো টাইট্রেশনের জন্য আমাদের ফর্মুলা হবে এখন থেকে এইটা। বুঝতে পারছি তো? ফর্মুলাটা খুবই সোজা। তুল্য সংখ্যা তো আমরা শিখে আসছি, আর মূল সংখ্যা আমরা সাধারণত এই দুইটা ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবো। আর এছাড়াও আশা করা যায় আর অন্যান্য যে ফর্মুলাগুলো আছে সেটা আমি তোমাদের আগেই শিখাইছি, সেগুলো আশা করা যায় তোমাদের মনে আছে। সো ওকে, আর ওয়েট না করে দেখো এই ম্যাজিক্যাল ফর্মুলাটার সাহায্যে এবার আমরা আমাদের সামনের অঙ্কগুলো সলভ করে ফেলি।
ওকে বন্ধুরা, এবার আমাদের প্রথম অঙ্কটা হলো এরকম। অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, লিখে রাখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, প্লাস কঠিন একটা অঙ্ক। শুরুতেই এবার আমরা একটা কঠিন অঙ্ক করে ফেলি। কোন সূত্রের সাহায্যে বলো তো? আমাদের ম্যাজিক্যাল সূত্রের সাহায্যে। ওকে, অঙ্কটা হলো এরকম। এক টুকরা ম্যাগনেসিয়ামকে 20 সেন্টিমিটার কিউব M/10 HCl দ্রবণের সম্পূর্ণরূপে দ্রবীভূত করা হলো। দ্রবণের অতিরিক্ত অ্যাসিড প্রশমিত করতে 10 সেন্টিমিটার কিউব M/10 সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন হলে ম্যাগনেসিয়াম টুকরার ভর কত ছিল? অনেক লম্বা অঙ্ক, খুব সংক্ষেপে এই চিত্রটার দিকে তাকালেই বোঝা যায়। আমি সবুজ কালার দিয়ে একটা ম্যাগনেসিয়াম টুকরাকে বুঝাইছি, সেটাকে প্রশমিত করতে লাল কালারের অ্যাসিড ইউজ করা হয়েছে। কতটুকু? 20 সেন্টিমিটার কিউব M/10 HCl। বাট দেখা গেছে অ্যাসিড একটু এক্সট্রা হয়ে গেছে। তাহলে আবার অ্যাসিডকে প্রশমিত করতে কি লাগবে বলো তো? ক্ষার, সবুজ কালার, কারণ আমি ক্ষারকে সবুজ কালার দিয়ে সিম্বলাইজ করছি আর অ্যাসিডকে লাল কালার দিয়ে। তো দেখো অ্যাসিড এক্সট্রা হয়ে গেছে বলে এক্সট্রা অ্যাসিডকে প্রশমিত করতে আবারও এতটুকু ক্ষার লাগছে। তো আমাদের জানতে চাচ্ছে যে এই ম্যাগনেসিয়াম টুকরার ভর কত। তাহলে বলো তো এখানে ক্ষারীয় যৌগ কয়টা আছে? দুইটা, একটা হলো ম্যাগনেসিয়াম, একটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। আর অম্লীয় যৌগ আছে একটা। তো আমাদের সূত্রটা জানি কি ছিল? সামেশন অফ অল অ্যাসিডের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা ইজ ইকুয়াল টু সামেশন অফ অল ক্ষারীয় যৌগের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। আসলে তাহলে এই সূত্রের সাহায্যে জটিল সমস্যাটা আমরা সলভ করি এবং দেখি কতক্ষণ সময় লাগে। দেখো আমি ঘড়ি ধরেই নিচ্ছি, দেখি আমাদের কতক্ষণ সময় লাগে। প্রথমে আমি লাল কালি দিয়ে অ্যাসিডের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা বসাই। তাহলে দেখো অ্যাসিড আছে HCl, এর মোল সংখ্যা কত হবে? এখানে আয়তন দেওয়া আছে আর ঘনমাত্রা দেওয়া আছে। আমরা জানি আয়তন ঘনমাত্রা দেওয়া থাকলে মোল সংখ্যা নির্ণয়ের সূত্র কি? V ইন্টু S। তাহলে V হলো 20, S হলো M/10 মানে হলো 1/10। মনে রাখবা M/20 মানে 1/20। তাহলে M/10 মানে এটার ঘনমাত্রা 1/10। বুঝতে পারছি? এইটা হলো আমাদের আয়তন আর এইটা হলো আমাদের ঘনমাত্রা। তাহলে এই দুইটা মিলাইলে কি হয় বলো তো? মোল সংখ্যা। এবার মোল সংখ্যা জানি, সাথে আমরা কি গুণ করব? তুল্য সংখ্যা। HCl এর তুল্য সংখ্যা কত হবে? HCl এর হাইড্রোজেন আছে একটা, তাহলে এটা তুল্য সংখ্যা হবে 1। ক্লিয়ার? এখন দেখো তো কিছু বাদ গেছে? হ্যাঁ, একটা জিনিস বাদ গেছে। অলওয়েজ মনে রাখবা ভির একক কিন্তু লিটারে হতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ। আচ্ছা, অ্যাসিড তো আর নাই, তাহলে এবার আসা ক্ষারের অংশ শুরু করে দিই। ক্ষার হিসেবে আছে প্রথমে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডেরও আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে অনুরূপভাবে মোল সংখ্যা বের করে ফেলবো। আয়তন 10, ঘনমাত্রা কত বলো তো? M/10 মানে 1/10। এটাকে 1000 দিয়ে ভাগ করলাম, কারণ এটাকে আমরা লিটারে নিতে হবে। সেন্টিমিটার কিউবকে 1000 দিয়ে ভাগ করলে লিটারে চলে আসে। তাহলে এই অংশ গেল আমার V ইন্টু S মোল সংখ্যা, ইন্টু আসবে তুল্য সংখ্যা। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1। কেন? কয়টা OH আছে? একটা। ওকে, এবার আরেকটা ক্ষারীয় যৌগ আছে ম্যাগনেসিয়াম। তাহলে এটার মোল সংখ্যা। এখন দেখো এটার আমার কি বের করা দরকার? ভর বের করা দরকার না? তাহলে ভর বের করা দরকার হলে আমার মোল সংখ্যার কোন সূত্রে যাওয়া উচিত বলো তো? W/M। তাহলে W/M। M হলো কি? গ্রামাণবিক ভর। তাহলে ম্যাগনেসিয়ামের গ্রামাণবিক ভর মানে গ্রাম পারমাণবিক ভর, এটা হলো 24। তাহলে দেখো এই টোটাল অংশটাই কিন্তু আসলে W/M ইন্ডিকেট করে তার মোল সংখ্যা। এর সাথে আমরা কি গুণ করবো? তার তুল্য সংখ্যা। এখন মনে আছে আমি তোমাদের শিখাইছিলাম ধাতুর তুল্য সংখ্যা হলো তার যোজনী। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী হলো 2। শেষ। এই লাইনটা যদি তুমি লিখে ফেলতে পারো, একবার এই লাইন থেকে বের হয়ে আসবে W = 012 গ্রাম। তাহলে দেখো প্রশ্ন এত বড়, উত্তর কিন্তু অনেক ছোট। আশা করা যায় এখন থেকে সব অঙ্কই তোমরা এভাবে করে ফেলতে পারবে। আমরা আরো কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব, আর তার চেয়ে বেশি তুমি নিজে আশা করা যায় প্র্যাকটিস করবা এই সূত্রের সাহায্যে। ওকে, আসো এবার এরকম আরেকটা অঙ্ক দেখে ফেলি। এই অঙ্কটাই বলছে 2.7 গ্রাম ভরের কোন এক অম্লীয় ক্ষারককে পানিতে দ্রবীভূত করে 200 সেন্টিমিটার কিউব দ্রবণ প্রস্তুত করা হলো। ওই দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে 67.5 সেন্টিমিটার কিউব মোলার HCl দ্রবণ প্রয়োজন হলো। ক্ষারটির আণবিক ভর কত? আবারও আমরা একটু চিত্রের সাহায্যে সহজে অঙ্কটা বুঝে নিই। যে ধরো সবুজ কালার দ্বারা সেই ক্ষারটাকে বোঝানো হয়েছে, যেটাকে 200 সেন্টিমিটার কিউব একটা দ্রবণের ভিতর রাখা হয়েছে। ক্ষারটার ভর কত? 2.7 গ্রাম। এবার এই সম্পূর্ণ ক্ষারটাকে প্রশমিত করতে অ্যাসিড লাগছে 67.5 সেন্টিমিটার কিউব। যেহেতু বলা ছিল মোলার HCl, তার মানে মোলার বলতে বোঝায় তার ঘনমাত্রা হলো 1। মোলার বলতে 1, ডেসিমোলার বলতে 0.1, সেমিমোলার বলতে 0.5 বোঝায়।
তো এখন আমাদের আসলে যে জিনিসটা বের করতে বলা হয়েছে এই খাটটার আণবিক ভর কত। তো আবারও আসো আমরা আমাদের আগের সূত্রের সাহায্যে করে ফেলি। তো প্রথমে এসিডের কথা চিন্তা করি, এসিডের মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা। এসিড এখানে একটাই আছে HCl, তাহলে মূল সংখ্যা কোন সূত্রের সাহায্যে বের করব? যেহেতু আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, ডেফিনেটলি মূল সংখ্যা সূত্র কি হবে? VLS, মানে আয়তনকে লিটারে প্রকাশ করে ঘনমাত্রা দিয়ে গুণ। তাহলে V হলো 67.5, লিটারে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করে দিলাম বা 10⁻³ দিয়ে গুণ করে দিলাম, আর S হলো 1। তাহলে এতটুকু আমার V, এতটুকু হলো S, আর এই দুইটা মিলায়ে হয় হলো মূল সংখ্যা। এবার মূল সংখ্যার সাথে জানি ভাইয়া কি গুণ হবে? তুল্য সংখ্যা। HCl এর তুল্য সংখ্যা 1, কারণ তার কাছে হাইড্রোজেন আছে একটা। ওকে, এবার দেখো আমাদের ক্ষারীয় যৌগের পালা। ক্ষারীয় যৌগটার জন্য আয়তনও দেওয়া আছে, ভরও দেওয়া আছে। সো তুমি একটু কনফিউজড হইতে পারবে আমরা কোন সূত্রে যাব, W/M না VLS। তো একটু খেয়াল করে দেখো, কোশ্চেনটাই বের করতে বলছে মূলত কিন্তু আণবিক ভর। আমরা যদি W/M সূত্রে যাই তাহলে ডিরেক্টলি সেখান থেকে মোলার ভর বের করে সেখান থেকে আমরা আণবিক ভর পেয়ে যেতে পারি। তাই অবশ্যই আয়তন নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, আমরা ডিরেক্টলি যে সূত্রটাই যাব সেটা হলো W/M। তাহলে W হলো 2.7 গ্রাম এককে প্রকাশিত হইতে হবে, W কে আসেই গ্রাম এককে, আর M তো আননোন। তাহলে এটা আমাদের মূল সংখ্যা বের হয়ে গেল। তাহলে পাশেরটার মতো মূল সংখ্যার সাথে কি গুণ করব? তুল্য সংখ্যা। এখন কথা, ভাইয়া ক্ষারের নামই জানি না, তাহলে তুল্য সংখ্যা কি করে বুঝবো? সোডিয়াম হাইড্রোক্সাইড হলে একটা OH, তুল্য সংখ্যা 1 হয়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হলে দুইটা OH, তুল্য সংখ্যা 2 হয়। বাট এটা কোন ক্ষার তাই তো জানি না। বাট দেখো একটা ইনফরমেশন দেওয়া আছে এখানে 1 অম্লীয় ক্ষার। 1 অম্লীয় ক্ষার বলতে বোঝায় যে ক্ষার একটা অম্লকে প্রশমন করতে পারে বা একটা H+ কে প্রশমন করতে পারে। এখন দেখো, একটা H+ কে প্রশমন করতে পারে, দ্যাট মিন্স তার কাছে OH আছে একটা, তার মানে তার তুল্য সংখ্যা কিন্তু 1। বুঝতে পারছি? তাহলে 1 অম্লীয় ক্ষার মানে যে ক্ষারের অম্লত্ব 1 তার তুল্য সংখ্যাও 1 হবে, কারণ তুল্য সংখ্যা কিন্তু অম্লত্ব প্রকাশ করে। দ্বিঅম্লীয় ক্ষার মানে তার তুল্য সংখ্যা কত হবে বলতো? 2। তো ওকে, আসো আমরা তাহলে এটা তুল্য সংখ্যার মান 1 বসায় দিই। ক্ষার যেহেতু আমি সব সবুজ কালি দিয়ে লিখি, তাহলে দেখো মূল সংখ্যাও পেয়ে গেলাম, তুল্য সংখ্যাও পেয়ে গেলাম, দুই পাশ কমপ্লিট। আমার একমাত্র আননোন রাশি হলো M, এখান থেকে M বের করে ফেললেই হয়। M এর মান আসে 40, বাট দেখো M এর ইউনিট কিন্তু গ্রাম পার মোল, কারণ এটা হলো মোলার ভর। কোশ্চেনে চাইছে আণবিক ভর, সো আণবিক ভর লেখার সময় আমরা কোনো একক লিখবো না, অ্যান্সার হবে শুধুমাত্র 40। তার মানে বোঝা যাচ্ছে ক্ষারটা আসলে ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড। সো আসো আমরা এই টাইপের আরেকটা এক্সাম্পল দেখে নিই। এই এক্সাম্পলটায় বলা হয়েছে ভেজালযুক্ত সোডিয়াম কার্বনেটের 1.881 গ্রাম ভরের একটি নমুনাকে পানিতে দ্রবীভূত করা হলো। তার আয়তন 250 সেন্টিমিটার কিউব। তার মানে দেখো এই হলো আমাদের সেই সোডিয়াম কার্বনেটটা, সবুজ কালার। যদি আমি একটা কাজ করতে পারি, এর ভিতরে একটু কালো দিয়ে দিই, বলো তো কালোটা কি আসলে? ভেজাল। আচ্ছা, সো এইটার ভর হলো 1.881 গ্রাম। এটাকে যে পানির ভিতর দ্রবীভূত করা হয়েছে তার আয়তন 250 সেন্টিমিটার কিউব। এবার বলা হয়েছে ওই দ্রবণের 25 সেন্টিমিটার কিউবকে। তার মানে এই পাত্র থেকে 25 সেন্টিমিটার কিউব আমি আলাদা একটা পাত্রে নিয়ে গেছি। দেখো সেখানে এই সবুজ কালারের যে সোডিয়াম কার্বনেটটা সেটা আয়নিত হয়ে আছে, এখানে আমি সবুজ ডট দিয়ে বুঝাইছি। এবার ওই 25 সেন্টিমিটারকে প্রশমিত করতে 24.05 সেন্টিমিটার কিউব M/10 HCl এর প্রয়োজন হয়। তো আমাদের জানতে চাইছে যে ভেজাল কত, সোডিয়াম কার্বনেটের ভিতর শতকরা ভেজাল কত। তো আমরা এর আগেও ভেজালের অঙ্ক করে আসছি, ওটা ছিল রাসায়নিক সমীকরণ ভিত্তিক গণনার ভিতর। এবার আমরা টাইট্রেশনের সাহায্যে ভেজাল বের করব। সো আসো করে ফেলি আমাদের সূত্র দিয়ে। তাহলে প্রথমে আসলে একটা জিনিস বলো, আসলে আমাদের এখানে কি বের করতে হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি আমাদের আসলে ভরটা বের করতে হবে সোডিয়াম কার্বনেটের। তারপর দেখতে হবে যে অরিজিনাল ভরের চেয়ে কতটুকু কম, তারপর আমরা বুঝতে পারবো ততটুকু হলো আমার ভেজাল। সো W বের করতে হবে, সোডিয়াম কার্বনেটের W কত এটাই আসলে বের করতে হবে। আমি মনে হয় তোমাদের বলছিলাম যে ভেজালের অঙ্কে আমরা অলওয়েজ বিক্রিয়কের ডাটাকে ভুল ধরে নিব। দ্যাট মিনস এই 1.881 গ্রাম এই ডাটাটা আসলে ভুল, সঠিক ডাটাটা আমরা বের করব। তো আসো আগে এক পাশে অ্যাসিডের মোল সংখ্যা কিন্তু তুল্য সংখ্যা করি। অ্যাসিড একটাই আছে HCl, তাহলে আয়তন দেওয়া আছে, আশা করা যায় এখন বুঝে গেছে আয়তন ঘনমাত্রা দেওয়া থাকলে মোল সংখ্যা হবে VLS। V হলো 24.05, লিটারে নেওয়ার জন্য 10⁻³ দিয়ে গুণ, আর 1/10 হলো তার ঘনমাত্রা, কারণ M/10 মানে 1/10। তাহলে V × S মোল সংখ্যা, এর সাথে তুল্য সংখ্যা 1 গুণ করে দিই, কারণ HCl এর তুল্য সংখ্যা 1। এবার ক্ষারের পালা। তাহলে ক্ষারের মোল সংখ্যা কি দিয়ে বের করব? আবারও সেই এই আগের অঙ্কটার মতো প্রবলেম, যে W বের করব, আবার ওদিকে ভিও দেওয়া আছে। কোন সূত্রে যাব? অবশ্যই এখন বুঝতে পারছি আমরা W/M সূত্রে যাব।
কারণ ডিরেক্ট তাহলে আমার ডাব্লিউ বের হয়ে আসবে, আয়তন ইউজ না করলেও চলবে। আচ্ছা, এম মোলার ভর সোডিয়াম কার্বনেটের 106, আণবিক ভরের পাশে গ্রাম বসাই দিলেই হয়ে যায়। তুল্য সংখ্যা, তো আশা করা যায় তোমাদের আমি বলছিলাম তোমাদের মনে আছে যে ক্ষারীয় যে কোনো যৌগ তার ভিতর OH না থাকলেও তার তুল্য সংখ্যা বের করার একটা সহজ উপায় হলো ক্যাটায়নের মোট চার্জ। তাহলে দেখো সোডিয়াম কার্বনেট, এখানে ক্যাটায়ন হলো 2টা সোডিয়াম +2 আর অ্যানায়ন হলো কার্বনেট -2, তাহলে ক্যাটায়নের মোট চার্জ কত? +2, তাহলে এটা তুল্য সংখ্যা হবে 2। বুঝতে পারছি তো সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কেন 2 হলো? OH নাই, বাট এখান থেকে তুল্য সংখ্যা বের করার উপায় হলো কয়টা ধনাত্মক চার্জ আছে, মোট ধনাত্মক চার্জ সোডিয়ামের 1 কিন্তু 2টা, তাহলে মোট ধনাত্মক চার্জ 2, তুল্য সংখ্যা হবে 2। ওকে, তাহলে দেখো এখান থেকে আমার ডাব্লিউ বের হয়ে আসবে 0.1274 গ্রাম। শেষ। এবার কিন্তু একটা বেশ ট্রিক আছে অঙ্কটার ভিতর। এই ভর কতটুকুর ভিতর বলতো? আমরা কোন ভরটুকু বের করলাম? এই জায়গার যতটুকু সবুজ আছে তাই না, ততটুকুই তো বের করছি, কারণ আমরা টাইট্রেশন করছি এই পাত্রে। বাট আমাদের বের করতে বলছে এই পাত্রে কতটুকু ভর ছিল, মূল সোডিয়াম কার্বনেটটার ভর কত ছিল। তাহলে কি করে করব? দেখো এই পাত্র আর এই পাত্র কিন্তু একই দ্রবণ থেকে আসছে, তাহলে এখানেও যে ঘনমাত্রা এখানেও সেম ঘনমাত্রা থাকবে। তাহলে এখানে 25 সেন্টিমিটার কিউবের ভিতর তুমি পাইছো 0.1274 গ্রাম, তাহলে ওই কি নিয়মে আমরা বের করে ফেলতে পারি না 250 সেন্টিমিটার কিউবে কত গ্রাম আছে। সো মূল সোডিয়াম কার্বনেটের ভর আসলে হবে 0.1274 ইন্টু 10। বলো তো 10 কেন হলো? কারণ দেখো 25-এর চেয়ে 250 কত গুণ বেশি? 10 গুণ বেশি, তার মানে 25-এ যতটুকু ভর আছে 250-তে ডেফিনেটলি তার 10 গুণ থাকবে। তুমি ঐকিক নিয়মেও করে ফেলতে পারো। আচ্ছা, তাহলে এখান থেকে আমি মূল সোডিয়াম কার্বনেটের ভরটা পেয়ে যাব 1.274 গ্রাম। এইটাই আমাদের সোডিয়াম কার্বনেটের ভর। এখন যেহেতু ভেজাল বের করতে বলছে, তাহলে ওরা যে ভুল ভরটা দিয়ে দিছিল সেটার থেকে আমরা বিয়োগ করে ভেজাল বের করে ফেলতে পারি। ওরা বলছিল 1.881 গ্রাম, তাহলে শতকরা ভেজাল হবে 1.881 মাইনাস 1.274, এইটুকু হলো ভেজাল। এটা কতর ভিতর আছে? 1.881 এ 100-তে কত? এইটাই আমার অ্যান্সার। সো এখান থেকে অ্যান্সারটা চলে আসবে সম্ভবত 32.2%। সো আশা করা যায় তোমরা অঙ্কটা বুঝতে পারছো। ভর বের করে ফেলার পর ভেজালের কাজটা খুবই সোজা, আদি ভর থেকে বিয়োগ করে শতকরায় প্রকাশ করে দিলেই হয়। ভরটা আমরা কিন্তু মূল সংখ্যা একটু তুল্য সংখ্যা সূত্রের সাহায্যে বের করতেছি, তবে ছোট আয়তনের ভর বের করতেছি, পরে সেটাকে বড় আয়তনে কত হবে সেই ভরটাও আমরা হিসাব করে নিচ্ছি। তাহলে এসিড ক্ষার টাইট্রেশনের পর আমাদের এবারের টাইট্রেশন হলো জারক বিজারক টাইট্রেশন। এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টাইপের ম্যাথ। বাট এই ম্যাথগুলো করার সময় তোমাদের একটা সমস্যা হতো বোর্ডে, আমাকে সবাই বলতো যে ভাইয়া আমাদের বিক্রিয়াটা তো অনেক বড় একটা বিক্রিয়া, সমতা সাধন অনেক কঠিন এবং মুখস্থ রাখা যায় না, তো এই বিক্রিয়া সমতা না করে আবার অঙ্ক কি করে করব? কারণ চিন্তা করে দেখো, আমরা যদি স্টোইকিওমেট্রি দিয়েও করি আমাদের কিন্তু অবশ্যই সমতাকৃত রাসায়নিক সমীকরণের দরকার আছে। সো একটা ছোট্ট অঙ্ক করার জন্য কি আমি একটা সমতা কমপ্লিট করে আসবো? অবশ্যই না, অ্যাডমিশন টেস্টে এত সময় থাকে না। বাট দেখো আমরা যে একটু আগে একটা সূত্র ডেভেলপ করলাম, মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা দুই পাশেই সমান হবে, সেটা অ্যাসিড এবং বেজের জন্য আমরা অ্যাপ্লাই করছি। এবার দেখো আমরা কিন্তু এই সূত্রটা জারক এবং বিজারকের জন্য অ্যাপ্লাই করতে পারি। সো এখন থেকে আমাদের সূত্র হবে জারণ বিজারণ টাইট্রেশনের জন্য সামেশন অফ মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ জারক ইকুয়াল টু মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ বিজারক। বুঝতে পারছি তো? এখন দেখো তোমার জাস্ট জারক বিজারকের তুল্য সংখ্যাগুলো মনে রাখলেই হচ্ছে, তাহলে কিন্তু আমার সম্পূর্ণ বিক্রিয়া দেখা লাগবে না বা করা লাগবে না। দেখো একটা ম্যাথ করে ফেলি। এক্সাম্পল 1-এ বলা হয়েছে 10% W/V হাইড্রোজেন পারঅক্সাইডের 10 সেন্টিমিটার কিউব দ্রবণকে অম্লীয় অবস্থায় সম্পূর্ণরূপে জারিত করতে 10 সেন্টিমিটার কিউব পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ লাগে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোলারিটি গণনা করো। সো খুবই সিম্পল একটা ম্যাথ, এই সূত্রের সাহায্যে আমরা করে ফেলি। বাট একটা জিনিস হয়তো বা তোমাদের একটু নতুন লাগতে পারে যে এর আগের 3টা অঙ্কে টাইট্রেশনের ভিতর সবসময় ঘনমাত্রা ডিরেক্ট মোলারিটিতে দেওয়া ছিল, এবার দেওয়া আছে W/V পার্সেন্টেজে। সো আমি আবার তোমাদের আগে এটা শিখাই আসছি, আশা করা যায় সেখান থেকে তোমরা এটা বের করে ফেলতে পারবা। তো ওকে, আমরা প্রথমে এই পাশে জারকেরটা করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। তাহলে জারকের মোল সংখ্যা, আয়তন দেওয়া আছে, তাহলে ঘনমাত্রা বের করতে হবে। মূল সংখ্যার কোন সূত্রে যাব? VLS। তাহলে V হলো 10/1000, S আমরা বের করব। এটা গেল মূল সংখ্যা।
তুল্য সংখ্যা, এইটা কিন্তু আমাদের মাস্ট মুখস্থ রাখতে হবে। দেখবা আমাদের উদ্ভাসের লেকচার শিটে দেওয়াই আছে তুল্য সংখ্যার লিস্ট, অথবা বিভিন্ন বইও আছে, তুমি সেখান থেকে দেখে আসবা। আর এছাড়াও তোমার আসলে বিক্রিয়া করে করে আশা করা যে এটা মনেই থেকে গেছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে 5টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে জারকের তুল্য সংখ্যা হলো গৃহীত ইলেকট্রন সংখ্যা, তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত হবে ভাইয়া বলো তো? 5। ওকে, এবার গেল হলো মূল সংখ্যা একটু তুল্য সংখ্যা জারক শেষ। এবার বিজারক। বিজারক হলো হাইড্রোজেন পারঅক্সাইড, এটারও আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে VLS। তাহলে আয়তন হলো 10, এটাকে 1000 দিয়ে ভাগ করব। এবার এস কি হবে মনে আছে? আমি একটা জিনিস বলছিলাম, একটু লিখে দিই এখানে, যদি x% W/V থাকে তাহলে তার ঘনমাত্রা হলো 10x/m। তাহলে 10 সূত্রের 10, x হলো পার্সেন্টেজ, আবারও 10, m হলো হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক ভর 34। তাহলে এটা হলো v, 10x/m করে পেলাম আমরা s। তাহলে v ইন্টু s হলো v s, এই দুইটা মিলাই হয় হলো মোল সংখ্যা, এর সাথে গুণ হবে তুল্য সংখ্যা n ইন্টু e। তুল্য সংখ্যাকে e দ্বারা প্রকাশ করা হয়, ইকুইভ্যালেন্ট নাম্বার। তুল্য সংখ্যা কত? হাইড্রোজেন পারঅক্সাইড প্রতিটা অক্সিজেন একটা করে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে দুইটা অক্সিজেন আছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, তার মানে তার তুল্য সংখ্যা হবে বর্জিত ইলেকট্রন সংখ্যা 2। এখান থেকে দেখো একমাত্র আননোন হলো আমার s, সো এখান থেকে আমার s এর মানটা বের করলেই হচ্ছে, s এর মান আসে 1.176 m। ওকে, দেখো কত সিম্পলি অঙ্কটা হয়ে গেল, কোনো সমীকরণ করা লাগলোই না। আশা করা যায় তোমরা এইভাবে প্র্যাকটিস করে সব অঙ্কই সলভ করে ফেলবা। আমাদের এক্সাম্পল 2টা খুব সুন্দর একটা ম্যাথ। দেখো এখানে বলা হয়েছে ফেরিক সালফেট ভেজাল মিশ্রিত 2 গ্রাম আর্দ্র ফেরাস সালফেটকে অম্লীয় মাধ্যমে জারিত করতে 6 সেন্টিমিটার কিউব আয়তনের 0.02 মোলার KMnO4 দ্যাট মিন্স পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌবন প্রয়োজন হয়। ফেরাস লবণে ফেরাস সালফেটের প্রকৃত পরিমাণ বের করো। আসলে দেখো একটা নমুনার ভিতর দুইটা লবণ আছে, একটা আছে হলো আমাদের ফেরাস সালফেট যেটা আর্দ্র, তার মানে তার সাথে পানি যুক্ত আছে। আশা করা যায় এটা দেখে তোমরা অপরিচিত মনে হওয়ার কথা না, কারণ আমরা এগুলা পড়ছিলাম। বলতো কোথায়? এসএসসির সময় তোমরা দেখছিলা না গ্রিন ভিট্রিয়ল ফেরাস সালফেট 7 অণু পানি, এটা হলো সেই গ্রিন ভিট্রিয়ল। বাট এর ভিতর আরো একটা লবণ আছে, সেটা হলো ফেরিক সালফেট। ওকে, এখন এইটাকে জারিত করার জন্য আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন হয়েছে। তো তোমরা হয়তো বলে থাকতে পারো যে ভাইয়া ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া আমরা দেখছি, বাট ফেরিক সালফেটের সাথে বিক্রিয়াটা কি হবে? আর যেহেতু দুইটা বিক্রিয়া হবে তাহলে আমি কি করে হিসাব করব? আসলে দেখো এটাই অঙ্কের ট্রিক। এই অঙ্কটা একবার বইয়ের ভর্তি পরীক্ষাও আসছিল। অঙ্কের ট্রিকটা হলো ফেরিক সালফেট আসলে এখানে কোনো বিক্রিয়াই করবে না, কারণ ফেরিক সালফেটের জারণ মান আয়রনের অলরেডি 3 থাকে। সো জারক তাকে আর কোনো জারিত করার প্রয়োজন নাই, সে অলরেডি সর্বোচ্চ জারণ মানেই আছে। তাই ফেরিক সালফেটের এখানে কোনো বিক্রিয়া হবে না, বিক্রিয়া হবে সম্পূর্ণ ফেরাস সালফেটের। তো অনেকটা অঙ্কটা ভেজালের মতো, আসলে এই ফেরিক সালফেটটা ভেজাল রূপে কাজ করবে। আবার একটা জিনিস খেয়াল রেখো, ফেরাস সালফেটের সাথে কিন্তু পানি আছে, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে যে আর্দ্র ফেরাস সালফেট গ্রিন ভিট্রিয়ল। তো পানির এখানে ভূমিকা কি? কোনোই ভূমিকা নেই, বিক্রিয়া কিন্তু শুধুমাত্র ফেরাস সালফেটই করবে। সুতরাং অলওয়েজ আমি একটা কথা বলি, থিঙ্ক সিম্পলি। ম্যাথটা আসলে সিম্পল একটা রিঅ্যাকশনের উপর বেস করে করা, সেটা হলো ফেরাস সালফেটের সাথে পারম্যাঙ্গানেটের বিক্রিয়া অম্লীয় মাধ্যমে। বুঝতে পারছি? তো আসলে এবার আমরা আমাদের শর্টকাট সূত্র দিয়ে অঙ্কটা অ্যান্সার বের করে ফেলি। তাহলে প্রথমে ধরো এই পাশে জারকেরটা লিখি। জারকের হলো 6 সেন্টিমিটার কিউব, তাহলে ভি হলো 6 সেন্টিমিটার কিউবকে লিটারে নিয়ে নিলাম। এস হলো 0.02, তাহলে ভি ইন্টু এস করে আমি মোল সংখ্যা পেয়ে গেলাম। তুল্য সংখ্যা আমরা জানি অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হলো 5। খেয়াল রেখো ক্ষারীয় বা নিরপেক্ষ মাধ্যমে কিন্তু 5 না। আচ্ছা, এবার মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা করে আমার জারকের পার্ট শেষ। এবার বিজারক। তো বিজারক কি হলো? আমার এই ফেরাস সালফেট 7 অণু পানি। তো আমাদের তো এটার ভর দরকার, তাহলে আমরা কোন সূত্রে যাব? অবভিয়াসলি W/m। বাট এইবার একটা কথা, এমটা কার হবে? দেখো কোশ্চেনে কার ভর চাইছে? কোশ্চেনে বলা আছে ফেরাস সালফেটের প্রকৃত পরিমাণ বের করো। আসলে ফেরাস সালফেটের প্রকৃত পরিমাণ বের করতে গেলে তার সাথে কিন্তু পানিটাও চলে আসে। এই কারণে এই কোশ্চেনগুলোর ল্যাঙ্গুয়েজটা একটু খুব কেয়ারফুলি দেখবা। কোশ্চেনটার কি চাইছে? শুধু আয়রনের ভর, শুধু ফেরাস সালফেটের ভর, নাকি আর্দ্র ফেরাস সালফেটের ভর? তো এই কোশ্চেনটা মূলত চাইছে আর্দ্র ফেরাস সালফেটের ভর। তার মানে আমার এই পানির ভরটাকেও কাউন্ট করতে হবে। তো আমি একটা কোশ্চেন তোমাদের হয়তো বলছি কিনা যে W/m সূত্রের m অলওয়েজ তার হবে যার W বের করবা। আই রিপিট, W/m সূত্রের m তার হবে যার W বের করব। যেহেতু এখানে আমরা আর্দ্র ফেরাস সালফেটের ভর বের করব, তাহলে m কিন্তু হবে
সম্পূর্ণ আর্দ্র ফেরাস সালফেটের। তার মানে আয়রন আছে, আয়রনের ভর 55.85, সালফার আছে, সালফারের ভর 32, 4টা অক্সিজেন আছে, দ্যাট মিনস 4 × 16, 7টা পানি আছে, দ্যাট মিনস 7 × 18। টোটাল ফেরাস সালফেট 7 অণু পানির ভর আমরা বসাই দিলাম আণবিক ভর হিসেবে, সম্পূর্ণটা ভর ইউজ করব। ওকে, আর তুল্য সংখ্যা, ফেরাস একটা ইলেকট্রন ত্যাগ করে, তাই তুল্য সংখ্যা হবে 1। সো দেখো এখানে একমাত্র আননোন রাশি হলো ডাব্লিউ, এবং ক্যালকুলেশন করলে সেই ডাব্লিউর মান চলে আসবে 0.1667 তার মানে আর্দ্র ফেরাস সালফেটের ভর এই নমুনার ভিতর কতটুকু বলো তো? 0.1667। ওকে, এবার এক্সাম্পল 3 তে বলা হয়েছে অম্লীয় মাধ্যমে 0.01 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা 0.02 মোলার আয়রন ইথেন ডাইওয়েটের 50 সেন্টিমিটার কিউবকে জারিত করতে ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কতটুকু প্রয়োজন হবে? তো অঙ্কটা খুবই সিম্পল, একজনের আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, অন্যজনের ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন বের করতে হবে। বাট একটা বড় সমস্যা মনে হয় তোমাদেরও যেটা মাথায় আসছে, আমারও যেটা মাথায় আসছে, আমি অলরেডি কারণে আন্ডারলাইন করে ফেলছি যে ভাইয়া এইটা তো জারক বোঝাই যাচ্ছে, বাট এই বিজারকটা তো কখনো চোখে দেখি নাই, আয়রন ইথেন ডাইওয়েট। আসো তাহলে একটু বিজারকটার সাথে পরিচিত হই। আয়রন ইথেন ডাইওয়েটটা হলো আসলে এরকম, তোমার দেখতে হয়তো এটা খুব উদ্ভট মনে হলো, আসলে জিনিসটা খুব সিম্পল। আমরা অক্সালিক অ্যাসিড দেখে আসছি H2C2O4, আমরা জানি অক্সালিক অ্যাসিডের একটা পার্ট হলো অক্সালেট আয়ন, রাইট? এটা হলো আমার সেই অক্সালেট আয়ন। ওকে, তো এই অক্সালেট আয়নের 2টা হাইড্রোজেনকে আয়রন দ্বারা রিপ্লেস করা হয়েছে। এবার যেটা তৈরি হয়েছে এটাই হলো ইথেন ডাইওয়েট বা ইথেন ডাই অক্সালেটও বলতে পারো তোমরা। আচ্ছা, এখন কথা হলো ভাই এটার তুল্য সংখ্যা কত হবে? এখন তোমার কি মনে আছে অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? অক্সালিক অ্যাসিড থেকে 2টা কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এবং দেখা যায় প্রতিটা কার্বন একটা করে 2টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা হবে 2। এখন অক্সালিক অ্যাসিডের যে C2O4 পার্ট, এটা কিন্তু এখানেও আছে, এই পার্টটু কিন্তু অক্সালিক অ্যাসিডের C2O4 পার্ট। তার মানে এরা কিন্তু অক্সালিক অ্যাসিডের ভিতরে যেমন 2টা ইলেকট্রন ত্যাগ করে, এখানেও সেরকম করে 2টা ইলেকট্রন ত্যাগ করবে। বুঝতে পারছি কেন 2টা ইলেকট্রন ত্যাগ করবে? আশা করা যায় তোমরা জানো, তারপরে একটু বলি যে এখানে কার্বনের জারণ মান যদি তুমি হিসাব করো +3, এখানে +4, দ্যাট মিনস একটা চার্জ বাড়ছে, দ্যাট মিনস একটা ইলেকট্রন ত্যাগ করছে। 2টা কার্বন একটা করে মোট 2টা ইলেকট্রন ত্যাগ করছে। এখানেও অক্সালেট আয়ন 2টা সেম কাজ করবে, 2টা ইলেকট্রন ত্যাগ করবে। বাট এখানে কিন্তু আরো একটা বিজারক পার্ট আছে, ফেরাস। আমরা জানি ফেরাস আবার একটা ইলেকট্রন ত্যাগ করে ফেরিকে পরিণত হয়, তার মানে আরো একটা ইলেকট্রন ত্যাগ করবে ফেরাস। তার মানে বলতো সম্পূর্ণরূপে এই যৌগটা কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 3টা। তাহলে তুল্য সংখ্যা হবে 3। বুঝতে পারছি? অঙ্কের এটাই ট্রিকি পার্ট। আয়রন অক্সালেটের তুল্য সংখ্যা হবে হলো 3, কারণ অক্সালেট 2টা ইলেকট্রন ত্যাগ করবে, আয়রন করবে একটা। বাকি কাজ আশা করা যায় তোমরাও করবা, তাও আমি একটু করে দিই। তাহলে প্রথমে জারকের লিখি, জারকের আয়তন বের করতে হবে, ঘনমাত্রা হলো 0.01 এবং তুল্য সংখ্যা হলো 5। এইটুকু হলো আয়তন ইন্টু এস, মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা। আচ্ছা, আমাদের বিজারকের আয়তন হলো 50, এটাকে লিটারে নিয়ে 1000 দিয়ে ভাগ করে, এটার ঘনমাত্রাও দেওয়া আছে 0.02। তাহলে আয়তন ইন্টু ঘনমাত্রা করে আমি মূল সংখ্যা বের করলাম, আমরা তুল্য সংখ্যা জানি কত হবে? 3। তাহলে দেখো একমাত্র আননোন হলো ভি, এখান থেকে ভি আসবে 0.06। খেয়াল করো এই ভির একক কিন্তু লিটার। তুমি যদি এটাকে সেন্টিমিটার কিউবে প্রকাশ করতে চাও তাহলে 1000 দিয়ে গুণ করে ফেলবা, অ্যান্সার আসবে 60 সেন্টিমিটার কিউব বা 60 মিলিলিটার। সো আশা করা যায় অঙ্কটা বুঝতে পারছো, এবং এই জিনিসটা আশা করা যায় এখন তোমাদের মাথার ভিতর সেভ করে নিছো যে ইথেন ডাইওয়েটের তুল্য সংখ্যা হবে 3, কারণ ডাইওয়েট 2টা ইলেকট্রন ত্যাগ করবে, আয়রন করবে একটা, মোট বর্জিত ইলেকট্রন সংখ্যা 3, তাই বিজারকের তুল্য সংখ্যা হবে এখানে 3।